এক্সপোর্ট করার জন্য আমার 1.5 কোটি টাকা আমি পাই নাই। সো দ্যাট মিস্টেক, ওই শিক্ষাটা আমার 1.5 কোটি টাকা কস্ট করছে। কি মানে হচ্ছে পাতা উল্টাইলে ইউ গেট টু সি যে কী করছে না করছে। খাতা নেওয়ার পরে যেটা বুঝলাম যে আমরা 6 মাস আগে একটা কনফারেন্স করছিলাম, সেলস কনফারেন্স। ওই কনফারেন্সের পরে সে আর একটা লাইনও লেখে নাই। রাবিদ কল করে বলতেছে, ব্রো তোমার তো আয় করতে হবে। আমি কেমন আয় করবো? ইটস কোভিড। দেন আই ওয়াজ লাইক, ব্রো তোমার তো টাকা তুলতে হবে। বলছে আমি কেমনে করবো? ইটস কোভিড। You know, it's quite rare যখন আমরা এমন একজনকে পাই যিনি স্টার্টআপ ফাউন্ডার এবং he has experience in traditional business as well. কিন্তু আজকে we have lucked out because আমাদের আজকের guest is Anayet Rashid Bhai, who is the founder and CEO of Truck Lagbe, one of the most funded startups in the logistics space in Bangladesh. But ওনার আরেকটা পরিচয়, ওনার family business he has run for many years and he has scaled it to an impressive state যেখানে it's now self-managed. So আমরা ওনার family business কিভাবে রান করলো, ওখানে অনেক ইন্টারেস্টিং স্টোরিজ নিয়ে আলাপ করি এবং ওনার স্টার্টআপ কিভাবে শুরু করলো, কিভাবে কোভিড সেই সময় উনি কিভাবে আরো বড় করলো কোম্পানিটাকে এবং কিভাবে সার্ভাইভ করে থ্রাইভ করলো। আমরা অলসো আলাপ করি অ্যাবাউট হিম অ্যাজ আ লিডার, অ্যাজ আ ফাদার। আমরা খুবই কম এই পডকাস্টে কথা বলেছি অ্যাবাউট দ্য পার্সোনাল সাইড অফ থিংস, বাট দিস এপিসোড অ্যাকচুয়ালি হ্যাজ দ্যাট, কিভাবে উনি ওনার ছেলেদেরকে এন্টারপ্রেনিউরিয়াল করছে, ভালো মানুষ করছে। So today's episode is very interesting and I enjoyed it for many different reasons. Trucking is a very hard space to ডিজিটাইজ। এখানে আমরা সবাই জানি অনেক ডিফারেন্ট ফোর্সেস আছে অ্যাট প্লে, এন্ড এটাকে ডিজিটাইজ করতে ওনারা যে পেরেছেন এবং ট্রাকিং ইন্ডাস্ট্রির সাইজ কত বড় এটা নিয়ে আই থিঙ্ক মোস্ট মানুষের আইডিয়া নাই। ওয়েল, এনায়েত ভাইয়া হ্যাজ বিউটিফুলি এক্সপ্লেইন দ্যাট ইন দ্য পডকাস্ট টুডে। আমি আশা করছি আপনারা অত্যন্ত বেনিফিটেড হবেন আজকের এই এপিসোড থেকে। এবং টুডেজ এপিসোড ইজ ব্রট টু ইউ বাই বহুব্রীহি। বহুব্রীহি ইজ দ্য প্ল্যাটফর্ম ওয়ার আই মেড দ্য প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্স, যেটার 4th কোহর্ট এখন লাইভ, মানে এনরোলমেন্ট এখনো চলছে আর কয়েকদিন বোধহয় আছে। আমাদের অনেকগুলো ভালো ভালো রিভিউ এসে গিয়েছে এবং আপনারা যদি ইচ্ছুক হন প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রযুক্তি এবং ব্যবসার ইন্টারসেকশনে আপনার ক্যারিয়ার গড়তে, তাহলে প্লিজ ডু চেক ইট আউট। ইফ ইউ আর নট রেডি ফর দ্য কোর্স, দেয়ার আর অ্যাবসলিউটলি ফ্রি সেমিনার্স যার মাধ্যমে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি, এতে আপনার কোনো লাভ হতে পারে কিনা এসব নিয়ে আপনারা জানতে পারবেন। লাস্টলি, ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং টু দিস চ্যানেল। ইট হেল্পস আস রিচ মোর পিপল। এবং লিঙ্কডইনে এই এপিসোডটা একটা শেয়ার দিবেন, আমাকে ট্যাগ করবেন, আই উইল অফকোর্স রিঅ্যাক্ট টু ইট। এরকম ভালো ব্যবসা রিলেটেড কন্টেন্ট, real life lessons about how to build a startup, how to build XYZ, এই জিনিসগুলো আমরা সহজে পাই। তো আমার ইচ্ছা হচ্ছে এরকম কন্টেন্ট আরো ছড়িয়ে দেওয়া ইন্টারনেটে, এবং সেটা সাহায্য করতে পারেন আপনি বাই শেয়ারিং ইট। আমার এটা হাম্বল রিকোয়েস্ট টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ ইউ এনজয় দি এপিসোড। লেটস গেট স্টার্টেড। Anayet bhai, thank you so much for joining our show, and I've been wanting to do this episode for so long. If you could please kick us off by introducing yourself. Thank you, Fahad, for inviting me. I'm Anayet Rashid. I'm founder and CEO of Truck Lagbe. এর আগে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। সেখান থেকে আমি আমার ফ্যামিলি বিজনেসের সাথে জড়িত ছিলাম দীর্ঘদিন, and I saw a real problem in trucking, and I decided to start Truck Lagbe with my friend. Truck Lagbe আগে you worked in trucking before. What was the problem যেটা আপনি দেখেছেন, আইডেন্টিফাই করেছেন, যেটার কারণে আপনি কোম্পানিটা শুরু করেছেন? সমস্যাটা কি ছিল? সো সমস্যাটা ছিল হচ্ছে যে আমরা যাদের কাছ থেকে ট্রাক নিচ্ছিলাম তাদেরকে ডিরেক্টলি আমরা চিনি না। সো নর্মালি একটা কোম্পানি যেটা করে, তার যখন পণ্য কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হয়, তারা আইদার কোনো ট্রান্সপোর্ট এজেন্সি আর কোনো ব্রোকার আর কোনো থার্ড পার্টি কারোর কাছ থেকে ওই ট্রাকটা নেয়। যার কাছ থেকেই ট্রাকটা নিচ্ছে, এই ট্রাকটা অলমোস্ট কোনো সময় তার হয় না। সো এই ট্রিপটা অ্যাজ আ প্রোডাক্ট এক হাত থেকে আরেক হাত এরকম বিক্রি হতে থাকে। ফাইনালি যে ট্রাক মালিকের কাছে ট্রিপটা যায়। সো এই ব্যাপারটা আমি জড়িত ছিলাম হচ্ছে এফএমসিজি বিজনেসে। সেখানে আমাদের সবসময় ডিস্ট্রিবিউশন কস্ট টেক কেয়ার করতে হতো, কারণ এফএমসিজিতে মার্জিন খুব কম। সো সেখানে আমি যদি ট্রান্সপোর্টেশনে বেশি খরচ করে ফেলি, তাহলে আমার লাভের খাতা কিছু থাকবে না। সো আমি ট্রান্সপোর্ট কস্ট দেখতেছিলাম। ওখানে আমি রিয়েলাইজ করছি যে আমি একই জায়গা থেকে আরেক জায়গায় প্রোডাক্ট পাঠাচ্ছি। একবার পাঠাচ্ছি আই ওয়াজ স্পেন্ডিং সামওয়্যার অ্যারাউন্ড 8,000 টাকা। সেম প্রোডাক্ট আরেকটা সময় যখন পাঠাচ্ছি আমি 32,000 টাকা খরচ করতেছি। সো দ্যাট ফার্স্ট ইয়ারটা ছিল যে সামথিং গোয়িং অন ইন মাই কোম্পানি,
যে আমার কোম্পানিতে কিছু একটা হচ্ছে, যে প্রকিউরমেন্টে কে আছে, একবার 8,000 টাকা, একবার 32,000 টাকা, এটা কেমন কথা। সো ডিগেন করার পর যেটা বুঝলাম যে 8,000 টাকায় যেই ট্রাকটা পাঠাইছিলাম সেই ট্রাকটা অ্যাকচুয়ালি অন দ্য ওয়ে ব্যাক ছিল। অ্যান্ড আমি ডিরেক্টলি ড্রাইভারের কাছ থেকে হায়ার করছি, নট ইভেন মালিক, যে ড্রাইভার যাচ্ছিল, ড্রাইভার তার ট্রাকটা প্রোভাইড করছে। আচ্ছা। আর সেকেন্ড টাইম যেটা হায়ার করছি সেইটা আমি আমার ব্রোকারকে দিছি, সেই ব্রোকার আরেকজনের কাছে বিক্রি করছে, সে আরেকজনের কাছে বিক্রি করছে, এরকম করে ইট ওয়েন্ট লাইক 3 or 4 হ্যান্ডস। অ্যান্ড দেন 32,000 টাকা, যেহেতু আমার আর্জেন্সি আছে, সো 32,000 টাকা দিয়ে আমাকে প্রকিউর করতে হয়েছে। সো বাংলাদেশে দেন আমি এই প্রবলেমটা পাওয়ার পর টক উইথ মাই ফ্রেন্ড অ্যান্ড উই ডিড লাইক আ স্মল মার্কেট স্টাডি। অন্যান্য এন্টারপ্রেনারদের সাথে কথা বললাম, ফার্স্ট ট্রাই টু ফিগার আউট যে ওদের অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কী হয়, তাদের টোটাল টার্ন ওভারের কী পরিমাণ এক্সপেন্ডিচার তারা ট্রান্সপোর্টেশনের জন্য বা ট্রাকিংয়ের জন্য করে। এফএমসিজিতে ইট গোজ আপ টু 1 to ডিস্ট্রিবিউশন কস্ট গোজ আপ টু 1% থেকে 3% পর্যন্ত, সো উইচ ইজ সিগনিফিক্যান্ট। আবার অ্যাট দ্য সেম টাইম এরা যখন কলম কিনতেছে তার কোম্পানির জন্য, দে হ্যাভ লাইক হিউজ প্রসেস, 3-4টা কোটেশন আসতে হবে, এইটা আসতে হবে, ওইটা আসতে হবে। আর যখন সারা মাসে যে টাকার কলম লাগে সেই টাকা দিয়ে একটা ট্রিপ হয়, বাট ওই ট্রিপটা কেনার সময় স্যার অল ফোনে যে ভাই একটা গাড়ি দেন, অমুক জায়গায় যাবে, কোনো কোটেশন নাই, কিছু নাই, দের ইজ নাথিং দের, ইজ প্রকিউর করে ফেলতেছে। দেন উই টক উইথ দি ট্রাক ওনার্স যে ওনাদের সমস্যা কি। প্রবলেম হচ্ছে স্মল ট্রাক ওনার্স ওয়ার তাদের ডিরেক্টলি কোনো কোম্পানির সাথে আন্ডারস্ট্যান্ডিং করা ভেরি ডিফিকাল্ট, যার একটা বা দুইটা গাড়ি আছে। কারণ একটা গাড়ি বা দুইটা গাড়ি দিয়ে সে সার্ভ করতে পারে না, সো ডিরেক্টলি কোনো কাস্টমারকে চেনে না। সো ওদেরকে যেটা করতে হয়, অন্য কারোর উপর নির্ভর করতে হয় একটা ট্রিপ পাওয়ার জন্য। সো এই ডিপেন্ডেন্সিটা থাকে। ড্রাইভারদেরও সেম কেস, ড্রাইভাররা যখন একটা সিটি থেকে আরেকটা সিটিতে যাচ্ছে, তাদেরকে কোনো না কোনো ব্রোকারের উপর ডিপেন্ড করতে হচ্ছে ওখানে একটা ট্রিপ নেওয়ার জন্য। সেটা বড় গাড়ির ক্ষেত্রে। ছোটো গাড়িতে যখন গেলাম দেখলাম যে ছোটো গাড়ির চিত্রটা আবার ডিফারেন্ট। ছোটো হচ্ছে এলাকা ভিত্তিক। আচ্ছা, যে এই জায়গায় গাড়িগুলো থাকে, এইখানে কোনো বেসিক্যালি একজনকে যদি ট্রাক হায়ার করতে হয়, নতুন কেউ হয়, ও ডিরেক্টলি ওই জায়গাতে যেতে হবে, কোনো দিনই সে ড্রাইভার মালিকের সাথে কথা বলতে পারবে না। ওই এলাকার প্রতিপত্তিশালী যে আছে, যে এই জায়গাটা কন্ট্রোল করে, হিল বি দ্য ওয়ান, আপনার কী লাগবে আমারও বলেন, আমি করে দিচ্ছি। সো হোয়াট এভার দ্য ট্রিপ ভ্যালু ইজ, যে ফর 1,500 টাকা হইলো, 2,000 টাকা হলো, যে যেটা বাগাতে পারে, 2,000 টাকা করে গাড়িটা হায়ার করলো, বাট ড্রাইভার বা ওনার ইভেন্চুয়ালি যে হয়তো 800 টাকা পাচ্ছে। তো যে যতটুকু করতে পারে। So when we talked about the app, everybody gave a very positive প্রথমে অনেক কোয়েশ্চেন ছিল যে পণ্য পাঠাচ্ছে ওরা তো আমরা চিনি না। এরপরে যখন when we introduced the app, ছোটো গাড়ি ওরা যেহেতু বয়স কম, সো ওরা টেক স্যাভি, সো ছোটো গাড়ি অ্যাডপ্টেড ফাস্টার। আচ্ছা, and then gradually বড় গাড়ি অ্যাডপ্ট করা স্টার্ট করছে। Quick question before we move into market size, because market size নিয়ে আমি বুঝতে চাই, and I'm sure viewersরাও হয়তো জানতে চায় যে how big the trucking industry is. তার আগে একটু মাথায় আসলো এই জন্য জিজ্ঞেস করি, how did the market react when you kind of remove the intermediaries? বলতে এই এলাকার প্রভাবশালী এখানে একটা স্লাইস নিত, তাকে যখন ডিসইন্টারমিডিয়েট করে ডাইরেক্টলি অ্যাপের মাধ্যমে এখন রিকোয়েস্টটা পাচ্ছে, তার রিয়াকশন কি এবং মার্কেটের কোনো অ্যাডভার্স রিয়াকশন হয়েছিল কিনা? অ্যাডভার্স রিয়াকশন একদম শুরুতে যখন আমরা যে ইন্ট্রোডিউস করতে গেছি, তখন উই গট লাইক আ রিয়েলি অ্যাডভার্স রিয়াকশন ওইখানকার লোকাল পিপলের কাছ থেকে। লোকাল বলতে যারা ওই জায়গাটাকে কন্ট্রোল করে। বাট আমরা অ্যাক্টিভলি অনলাইনে যখন তাদেরকে রিচ আউট করছি, উই সো আ লট অফ পিপল নিজে থেকে অ্যাপ ডাউনলোড করছে, অ্যান্ড দেন আমাদের অফিসে এসে ট্রেনিং করে গেছে। সো দে ওয়ার রিয়েলি, জিনিসটাকে এইভাবে অ্যানালজিটা হয় এরকম আর কি, যে ডিশের ব্যবসা খুব লোকাল একটা ব্যবসা, যারা ডিশের লাইনের ব্যবসা করে। সো ওইখানে একটা এলাকায় একজনই ব্যবসা করে, যার মাসল আছে সেই ওই ব্যবসাটা করে। রাইট। অ্যান্ড দেন কেম আকাশ টিভি। রাইট। সো একজন তার বাসার মধ্যে একটা ছোট্ট ডিশ লাগাইছে, সেটা দিয়ে সে সব চ্যানেল দেখতে পাচ্ছে। ওইটাকে কন্ট্রোল করার ক্যাপাসিটি কিন্তু আবার ওই লোকাল ডিশের লাইনের ব্যবসায়ী নাই। সো ও তার চোখের সামনে দেখতেছে যে হ্যাঁ একটা করে ছোট ছোট ডিশ লাগতেছে, তার কানেকশন লুজ আউট হচ্ছে। রাইট। সো ইভেনচুয়ালি ওইখানে যেহেতু এন্ট্রি অফ কাস্টমার ওয়াজ আ ব্যারিয়ার ওই জায়গাটার মধ্যে, এই জায়গাটাই তারা বটলনেক করে কন্ট্রোল করতো। when we introduce the app, ওই গ্যারেজেই সে গাড়ি রাখে, ওই জায়গাতেই সে গাড়ি রাখে, বাট হুট করে গাড়িটা নিয়ে বেরোয় যাচ্ছে যে হ্যাঁ আমার একটা ট্রিপ আছে বলে চলে যাচ্ছে। সে কোত্থেকে পাইছে? ওই অ্যাপ থেকে পাইছে।
সো ওই শুরুতে যেই এক্সট্রিমলি কন্ট্রোল জায়গাটা ছিল, ওই জায়গাটা গ্র্যাজুয়ালি প্রথমে অনেক বাধা ছিল যে আমাদের ঢুকতে দিত না, বলতে দিত না, বা যে অ্যানাউন্স করতে দিত না। গ্র্যাজুয়ালি দে বিকেম আওয়ার কাস্টমার। নাও ইউ ক্যান আস্ক লাইক হাউ ডিড দে বিকেম ইয়ার কাস্টমার? সো দিস ব্রোকার্স বা যারা মধ্যসত্ত্বায় যারা কাজ করে, তাদের উদ্দেশ্য কিন্তু সেম, যে আমি একটা প্রাইসে বিক্রি করব আর আমি আরেকটা কম প্রাইসে কিনবো, and the difference is my profit. Now, as Truck Lagbe grew, you started getting more return vehicles. So আমাদের এখন যেরকম 12% গাড়ি হচ্ছে on the way back. Okay. So there is always a 12% probability that if I'm looking for a small truck যেটা চিটাঙে যাবে, there is always a 12% probability that I'll get a truck যেটা চিটাং থেকে ঢাকা আসছে and it's on the way back. So you'll get it at like, you know, like panit tore. Because whatever he can earn is absolutely fine. Oto emni paito na ei jagay. Right. So now, if you look at brokers' perspective, they realize that eta to actually phone at a friend. Because কেউ যদি আমার কাছে এখন একটা চিটাঙে গাড়ি চাই, আমি এই লোকাল গাড়িটাকে যদি হায়ার করে বাইরে দিতে চাই, ইটস গোনা কস্ট মি কথা চিটাঙে পাঠাইতে আমার 8,000 টাকা লাগবে। বাট আমি যদি ট্রাক লাগবে র্যাপের থ্রুতে এটাকে হায়ার করি, ইটস গোনা কস্ট মি 5,500 টাকা। So he's earning more. Right. কয়েকটা জিনিস মাথায় আসছে যেগুলো হয়তো বা at this point বলে দেওয়া উচিত। One is any marketplace business and because পাঠাও for the longest time food delivery logistics এক সব জায়গায় মার্কেটপ্লেসে কাজ করেছে, যে জিনিসটা অবজার্ভ করেছি, যত ফ্র্যাগমেন্টেড হবে বিভিন্ন সাইটগুলো, সেটা আসলে তত ইম্পর্টেন্ট টু সলভ, বিকজ ফ্র্যাগমেন্টেশন ইজ টাফ, এবং প্ল্যাটফর্ম করলে ফ্র্যাগমেন্টেশন প্রবলেমটা সলভ হচ্ছে। ট্রাকিং ইন্ডাস্ট্রি ওয়াজ ভেরি ফ্র্যাগমেন্টেড, অ্যান্ড আপনাদের এখানে আসলে সেই ফ্র্যাগমেন্টেশনটাকে সলভ করে ইউ আর অ্যাকচুয়ালি সলভিং আ ভেরি রিয়েল প্রবলেম, যেটা মানে আমি বুঝতে পারছি ওভার দ্য মেনি ইয়ার্স দ্যাট আই হ্যাভ কাম টু নো ইউ অ্যান্ড দ্য কোম্পানি। আরেকটা জিনিস ভাইয়া যেটা মনে হইলো সেটা হচ্ছে আমরা একসময় সিএনজির একটা রাইড শেয়ারিং অ্যাপ চেষ্টা করেছিলাম। This was in 2015, before পাঠাও, মানে পাঠাওয়ের যেই লজিস্টিক বা ইভেন রাইড শেয়ারিংয়ের আগে, এবং সে সময় উই ফেস দিস প্রবলেম অফ মাসল গেটিং ইন দ্য ওয়ে অফ লেটস সে বিল্ডিং আ প্ল্যাটফর্ম। উই ওয়ার ভেরি ডিসকারেজড বাই ইট। আমাদের সেই ধৈর্যটা ছিল না, এবং স্কিলটাও বলবো তখন ছিল না, যে কিভাবে আসলে এই জিনিসটাকে অ্যাপ্রোচ করব। এবং দিন শেষে উই হ্যাড টু মুভ অ্যাওয়ে টু আ ডিফারেন্ট আইডিয়া, যেখানে হয়তো বা এরকম মাঝখানে ইন্টারমিডিয়ারি নাই এবং এই ব্যারিয়ারটা নাই। সো আই ক্যান ট্রুলি রিয়েলাইজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট হোয়াট কাইন্ড অফ ব্যারিয়ার ইউ হ্যাড টু ওভারকাম, অ্যান্ড দেন অলসো মেক দেম পার্ট অফ ইউর ভ্যালু চেন, যে হ্যাঁ ঠিক আছে আপনারাও লাভ করেন অ্যান্ড থাকেন in some way, shape or form. Anyway, those were just some passing comments. My question to you is, could you give us an idea about the market size? কয়টা ট্রাক আছে, কীরকম ট্রিপস হয় বাংলাদেশে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ট্রাকিং ইন্ডাস্ট্রিটার সাইজ কীরকম? সো এইটার একদম ট্রু সোর্স অফ ডেটা এরকম নাই যেটা পিওরলি অথেন্টিক। সো আমরা একটা সোর্স পাই হচ্ছে বাংলাদেশে কটা গাড়ি আছে। বাংলাদেশে অ্যাপ্রক্সিমেটলি 4.5 লাখ গাড়ি আছে, 2,500 থেকে 3,000 গাড়ি প্রতি মাসে অ্যাড হয়। এটা হচ্ছে একটা প্রসেস। এইটা আমরা পাই হচ্ছে বিআরটিএ থেকে, যে গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দিস এন্ড দ্যাট। আরেকটা যেটা দেখতে পারি আমরা সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট রাউট হচ্ছে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত, এই বেল্টটা। এই বেল্টের এই জায়গায় বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে কাভার্ড ভ্যান এবং খোলা গাড়ির চালান আসে যায়। এটা আমরা দেখতে পারি হচ্ছে বন্দর কি পরিমাণ কন্টেইনার প্রোডাক্ট আনতেছে এবং বের করছে। সো উই নো দ্য ফ্যাক্ট যে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 3 মিলিয়ন ± 3 মিলিয়ন কন্টেইনার্স। আচ্ছা, one container we can convert into 1.5 trucks. আচ্ছা, so that's how you get like, okay, 1.5 trucks, then 3 million containers আসতেছে, so 4.5 million trips is happening every year. আরেকটা হচ্ছে, now if we look at Bangladesh overall, যে আমাদের কোথা থেকে কোন ট্রিপ হচ্ছে, আমরা যদি ঢাকা চিটাঙের ট্রিপটা সরাই ফেলি বা ময়মনসিংহ চিটাঙের এই জায়গার ট্রিপগুলো সরাই ফেলি, and if you look at the map, you'll see the second major transaction is happening between Sylhet and Chittagong. Okay. Surprisingly, so it's basically stones. So if you stones and gold. So if you remove that one, now the picture changes.
এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে যে জেলা সদরগুলোর মধ্যে ট্রানজাকশন হচ্ছে। সো ইউ সি বিগার ট্রাকস অ্যান্ড মিডিয়াম সাইজ ট্রাকস, একটা জেলা সদর অ্যাজ ইন ঢাকা সেন্ট্রিক, সবগুলা জেলা থেকে অন্যান্য জেলা সদরগুলো থেকে এই জায়গায়, যেমন কুমিল্লা থেকে ঢাকা, চিরাং থেকে ঢাকা, নট নেসেসারিলি এক্সপোর্ট বেস বা ইম্পোর্ট বেস, বাট এটার বাইরের ট্রানজাকশনগুলো হচ্ছে ফুড, ভেজিটেবলস, এটা সেটা, এফএমসিজি, ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস, কনস্ট্রাকশন আইটেমস, এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় জেলা সদর থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে, কারণ কোম্পানিগুলো হাব ক্রিয়েট করে ওভাবে। না, if we remove that, then the picture looks like adjacent জেলা যেটা আছে, যে এই জেলাটা তার সারাউন্ডিং জেলার সাথে ব্যবসা করে, ওই জেলাটা তার সারাউন্ডিং জেলার সাথে ব্যবসা করে। সো এইটার উপর বেস করে উইথ সাম রিসার্চ অন মানে আমাদের কি পরিমাণ ভলিউম হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কি পরিমাণ ভলিউম অফ প্রোডাকশন হচ্ছে কাঁচামালের, আরেকটা হচ্ছে যে আমাদের সমপরিমাণ ইকোনমি লেভেলে জিডিপির কত শতাংশ আমরা ফ্রেটে খরচ করি, এটা আমরা অন্য কান্ট্রির স্ট্যান্ডার্ড যাদের কাছে আরও সলিড ডেটা আছে ওইটা দেখে দেন আমরা বোঝার চেষ্টা করি। সো সেখান থেকে উই গট দ্যাট ইট ইজ শুধু ফ্রেট, শুধু ভাড়ার টাকা হচ্ছে অ্যারাউন্ড 12.8 বিলিয়ন ডলার্সের মতো শুধু ভাড়ার ট্রানজ্যাকশন হয়, শুধু ভাড়া 12.8 বিলিয়ন। ওকে, নাও এটা নিয়ে অনেক দ্বিমত আছে যে হ্যাঁ ইটস টু মাচ, ভলিউম যে অনুযায়ী এটা অনেক বেশি, বা এটা হইতেও পারে নাও হইতে পারে। এটার ব্যাক ডেটা হয়েছে ফ্রম ওয়ার্ল্ড ব্যাংকের করা একটা সার্ভে ছিল, তাও আজ থেকে প্রায় 7-8 বছর আগে একটা পুরনো সার্ভে ছিল, সেইখানে দ্য ভলিউম ইজ ইভেন হায়ার, দে প্রেডিক্ট সামওয়্যার অ্যারাউন্ড 15 বিলিয়ন ডলার্স। সো আমরা কাট ডাউন করে আমরা যেটা বুঝি যে ইটস অ্যারাউন্ড 12.8 বিলিয়ন ডলার্সের মতো ট্রানজ্যাকশন হয় শুধু ফ্রি। আপনি যখন এটা ডিসক্রাইব করছিলেন আমার জাস্ট একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কি তো মানে ওয়েল আপনি একটা মিম শেয়ার করেছিলেন, আই ডোন্ট নো মেবি 2 weeks ago or something, যে আপনারা কি ট্রান্সপোর্ট করেন সব কিছু, একটা হাতি ছিল ট্রাকের উপর, অ্যান্ড ওটা দেখে খুব মজা লাগলো। বাট দেন আই স্টিল ওয়ান্ট টু আস্ক ইউ, আপনাদের প্রাইমারিলি ভাই কী ধরনের গুডস আদৌ ট্রান্সপোর্টেশন হয়? বাংলাদেশের সবচেয়ে বড় জায়গাটা, ট্রান্সপোর্টেশনের সবচেয়ে বড় জায়গাটা ইজ বেসড অন ইম্পোর্ট, মানে ইম্পোর্টেড গুডস আউট সে সবচেয়ে বেশি। স্পেসিফিক গুডস ডিফাইন যদি করতে হয় আউট সে ইটস যেমন 60 এখন সম্ভবত 70,000-এর মতো কাভার্ড ভ্যান আছে। আচ্ছা, 23 ফিট কাভার্ড। এই কাভার্ড ভ্যানগুলো মেইনলি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের কাজ করে, বাট 1,60,000 খোলা গাড়ি আছে। রাইট, সো ইটস লাইক ওপেন ট্রাক, 18 ফিট থেকে 20 ফিট বডি হয় খোলা গাড়ি। এইগুলা যেটা ট্রান্সফার করতেছে ইটস মেইনলি র মেটেরিয়ালস, কাঁচামাল, আমাদের যে ফল উৎপাদন হচ্ছে বা উৎপাদন হচ্ছে, মাছ, মাংস, হোয়াট এভার ইট ইজ, এইগুলা ট্রান্সফারটা হচ্ছে এই জায়গাতে হচ্ছে। আর FMCG would be the third one, I guess. Okay. In terms of volume. Okay. And I understand the problem. I understand the solution and current market scenario. How does this look like 5-10 years down the line? What changes and আপনার startup-এর জন্য what's coming up? So আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের কারণে আমরা যেটা করি যে আমরা কোম্পানি ফর্ম করার সময় we set up like a vision and a mission. Sure. So our idea of a vision is this is something that you dream of but you can never reach. So for Truck Lagbe it is a single click will move anything. So it's pretty simple, but to bring it down to a single click, you have to do a lot of work. But you can never reach it, but you can always aspire to do it. And our mission is to bring trucking under a single connected platform. So 5 years, 10 years down the line, যদি ধরে নেই যে আমাদের যে কাজটা আমরা করতে চাইছি সেই কাজটা করা শেষ, what Truck Lagbe would look like is এটার পার্সপেক্টিভটা ডিফারেন্ট হবে from different angle. So if you're a customer, you can ask for any vehicle, anytime, anywhere in Bangladesh, and you'll get the cheapest price. And you can schedule it for any time you want in the future or right now. If you ask from a SME perspective,
then you also get credit facility to run your business. You get insurance coverage. এই সব benefit গুলো Right. If you ask for an enterprise perspective, it's seamless. We connect with your system. Whenever you যখনই একটা order আসতেছে from your customer, 4-5টা order মিলে it's becoming one transport order যেটা automatically যাচ্ছে, bidding হয়ে যাচ্ছে, somebody is picking it up, and nobody have to bat an eye. এটা একদম seamlessly হবে. But if you're a truck owner, the whole picture changes, right? So if you're a truck owner, you have always available trips on your fingertip at all time. You need finance for your vehicle, it's there. You need to buy a vehicle, it's there. You need to sell your vehicle, it's there. You need a driver to run your business, it's there. So it's all in one place. So আমরা এই related যা কিছু আছে, that's our plan that within next 5 years these are the things that আমরা incorporate করতে চাই, যে এইখানে ট্রাকিং বিজনেসের জন্য this would be the vital tool for anybody who's in trucking. আর যাদের ট্রাকিং এর রিকোয়ারমেন্ট আছে, they should have like an absolutely seamless experience. That makes a lot of sense. Company building নিয়ে একটু কথা বলতে চাই, because when you started, I think 2017, it was just you and your friend and maybe a few other early believers. Hiring is very important in the early days. কিভাবে আপনি মোটিভেট করেছিলেন ওই ফার্স্ট ফিউ টিম মেম্বার্স অ্যান্ড হু ওয়ার দে, মানে কোন রোলগুলো আপনি মনে করেছিলেন একদম ক্রিটিক্যাল, একদম শুরুর থেকে থাকতে হবে? সো I'll tell you, এখন যে সিটিও কাজ করেন উনি আমাদের এখানে জয়েন করছেন আমরা স্টার্ট করার আরো 2 বছর পরে। আচ্ছা। So I'll talk about our first CTO. I love this guy, Nafis. So আমি আমার ফ্রেন্ডের সাথে আমাদের আরেকজন ফ্রেন্ড এখনো আছে, সে চিফ অফ স্টাফ সাগর। সো আমি সাগরের সাথে কথা বলছি, উই ফ্রেন্ডস আগে থেকে। সাগরকে আমি চিনি অ্যাজ আ এক্সেলেন্ট অর্গানাইজার আর সন্ন্যাসী হিসাবে। সন্ন্যাসী বলতেছি এই কারণে বিকজ সে ফার্স্ট 6 মাস আমরা স্যালারি যে চেক দিছি ও ভাঙায়ও নাই, মানে আমাদের ব্যাংকে টাকা কেন, লাইক ও মেবি আমি মনে হয় স্যালারি ভাঙাই নাই, সো ইজ দ্যাট। সো বাট হি ইজ এক্সেলেন্ট অর্গানাইজার, অ্যান্ড একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রিম ধৈর্য। সো হি সাজেস্টেড যে আচ্ছা দের ইজ দিস গাই, তুমি ওকে হায়ার করতে পারো। সো আমি অ্যাকচুয়ালি ওই সময় আমার কোম্পানির অন্য একটা কাজের জন্য লোক খুঁজতেছিলাম, নট নেসেসারিলি যে আমার টেকের কোনো লোক লাগবে, বাট আমার একটা টেকের প্রজেক্ট ছিল ওটা দেওয়ার জন্য। সো আই টক উইথ 3 different companies and I talked with this guy in office. সো অন্য কোম্পানিগুলো ইটস লাইক এটা 15 লাখ টাকা লাগবে, এটা 17 লাখ টাকা লাগবে, and he is here and he's like ভাই এটার ফ্যান্সি হইতে হবে না তো। আমি বলছি না ফ্যান্সি হইতে হবে না, ওই আপনার এক্সেল শিটের রিপোর্ট বাইরে তো হইলো। আমি বলছি হ্যাঁ, যে ওকে ফাইন, তাহলে 2 লাখ টাকা লাগবে আর পার রিপোর্টে 10,000 করে দিন, যখন যে রিপোর্ট লাগে বলেন আমি বানাই দেবো। আমি বলছি তুমি শিওর, আর ইউ শিওর আমি কী চাইতেছি? বলে হ্যাঁ। আমি বলছি ওনারা তো অনেক বেশি কোড করছে। ওরা কেন করছে ভাই আমি জানি না, ইটস আ ওয়ান ম্যান জব, সো আপনি এইটা করেন, ইটস গুড এনাফ, এর থেকে বেশি না অন্যায় হবে। কেন গাইজ দিস এর থেকে বেশি না অন্যায় হবে। সো when I thought about Truck Lagbe, I called him up and said এখন কী করতেছো? ওরা আমার 2টা প্রজেক্ট আছে, আমি একটা প্রপোজাল দিচ্ছি, ইফ ইউ এগ্রি ওই প্রজেক্ট আরেকজনের দিয়ে দাও না ফালাই দাও, বাট ইউ জয়েন দ্য নেক্সট ডে। বলছে হ্যাঁ বলেন। দেন আই এক্সপ্লেইন যে এটা করতে চাই, অ্যান্ড দিস ইজ হাউ আই সি দ্য ফিউচার, অ্যান্ড I gave him 5 minutes, and he's like, he took 5 minutes and he's like, bhai I agree because I like the way you work and I'll work with you. Then he explained কেন আমার সাথে কাজ করতে পছন্দ হয়েছে, বিকজ যখন আমার অফিসে এসে ডিসকাস করতেছিল তখন আমি আমার প্রোডাকশনের একজনের সাথে কথা বলতেছিলাম, আমার চানাচুর একটা ব্র্যান্ড আছে, ওখানে একজনের সাথে কথা বলতেছিলাম যে পার পিসে 7 পয়সা লাভ করতেই হবে। সো it's a bulk item seller, so you have to 50 গ্রামের একটা প্যাকেট বিক্রি করলে 7 পয়সা লাভ হয়, নেট 7 পয়সা লাভ হয়। সো পার পিসে 7 পয়সা লাভ করতেই হবে, and he liked that conversation, যে কেউ যদি 7 পয়সা লাভ খুঁজে একটা প্যাকেটের ভিতরে তাহলে ও ব্যবসা দাঁড় করাইতে পারবে আর কিছু পারবে না। So that's how I came about with my first team. হ্যাঁ, এখানে একটু ইন্টারাপ্ট করবো, সেটা হচ্ছে
ইটস ভেরি এভিডেন্ট যে চেনা জানা মানুষকেই ইউজুয়ালি রিক্রুট করা হয়, প্রবলি বিকজ তারাই হয়তো বিশ্বাস করবে, প্রথমেই লিপটা নিবে। সেই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? মানে ইজ ইট ভেরি ইম্পর্টেন্ট ফর ফাউন্ডার্স, আই ওয়ান্ট টু মানে গেট ইউর অ্যাডভাইস অন দিস, টু অলওয়েজ বি অন দ্য লুক আউট যে আচ্ছা আমি যদি জীবনেও নিজের উদ্যোগ নেই বা নিজে একটা কোম্পানি দাঁড় করাই, তাহলে আসলে ওকে 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 মানে একটা ইয়ার মার্ক করে রাখা বা একটা মনে করে রাখা যে এই মানুষগুলোকে লাগবে। ইজ দ্যাট সামথিং দ্যাট you did when you were going through your career? I would say it was that decision was easy for me because আমরা কোম্পানি করছি চেনা জানা মানুষ দিয়ে, শুরুর পোর্শনটা ওস চেনা জানা মানুষ দিয়ে, এবং ইভেন লিডারশিপে যাদেরকে আমরা নিছি এরা চেনা জানা মানুষের গণ্ডির মধ্যেই। ওকে বলছে যে ও ভালো আছে বা ও এটা ভালো পারে, এইভাবেই কিন্তু উই রিক্রুটেড। ইভেন আমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রেও আমরা এখনও রিক্রুট যে করি, ইটস লাইক আচ্ছা উই নিড দিস পজিশন, আমাদের মধ্যে কারোর পরিচিত কেউ আছে কিনা। না এটা আমরা পার্সোনালি প্রেফার করি, আমি আমার কো-ফাউন্ডার পার্সোনালি প্রেফার করি। এই কারণে প্রেফার করি যে ইউ সি ইউ ক্যান হ্যাভ আ ভেরি গুড ফ্রেন্ড বাট ইউ উইল অ্যাকচুয়ালি ট্রুলি নো দ্য ফ্রেন্ড ওয়েন ইউ ট্রাভেল উইথ হিম। তোমার সাথে ট্রাভেল না করলে কোনোদিন ওর চরিত্রটা বুঝবা না। That's interesting, huh? Because travel makes a person open up. মানে ও যদি একটা ফাসাদ ধরে রাখে চেহারার সামনে, যদি সবসময় একটা চেহারা নিয়ে রাখে, ও যখন ট্রাভেল করবে তোমার সাথে তখন একজন অনেক সহ্য করতে হয়। সো ওই সময় যে ইউ অ্যাকচুয়ালি নো দ্যাট পারসন, সো ইফ ইউ ওয়ান্ট টু নো সামওয়ান ট্রাভেল উইথ হিম। সো সেম গোজ টু যে আমি ইন্টারভিউ যখন নিচ্ছি, ইন্টারভিউ যেই দিতে আসে উই নো ইট যে whatever you're showing in front of us is basically a picture of yourself. It's not who you are. So আমরা ইন্টারভিউর সময় একদম ডেপথে যাই, একদিনে না বুঝলে আরেকদিন ডাকবো, হ্যাঁ কফি খাওয়াবো, সামনাসামনি না বসে সোফায় বসে কথা বলবো, জাস্ট টু নো হু ইউ আর, যে তুমি অ্যাকচুয়ালি মানুষটাকে। সো আমরা শুরুর হায়ারিংয়ের ক্ষেত্রে আমরা কোনোদিন এইম করি না, বা এটা আমাদের মেবি আমাদের ইনভেস্টার্স আর ইয়াদের পার্সপেক্টিভ ডিফারেন্ট হতে পারে। উই নেভার এইম টু হায়ার দ্য বেস্ট পারসন, নেভার। মানে এটা আমাদের এইমের মধ্যেই নেই। আমরা দেখি যে এই কাজটা করতে পারে এই লোকটা কে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে আমাদের অন্য টিমমেটদের সাথে কাজ করতে পারবে কিনা, মানে বন্ডিংটা ঠিক থাকবে কিনা। অ্যান্ড এইটা পেড অফ really really well মানে আমাদের জন্য। How so? Our people কোভিডের সময় আমরা 50% স্যালারি কাট করছি, একদম কম পায় তারও 10% স্যালারি কাট করছি। We asked them তোমাদের কোনো সমস্যা হবে আমি জানি, বাট we have to survive. And everybody is like, ভাই দিয়েন না বেতন, we're here, don't worry. আমাদের রিটেনশন রেট মার্কেটে is one of the highest, and we cherish this. আমরা এটারে এনজয় করি। there are people যারা মানে একদম শুরু থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আছে এন্ড করে যাচ্ছে। লিডারশিপ যারা আছে সবাই বিলিভ করে দ্য ভিশন অ্যান্ড দ্য মিশন, অ্যান্ড দে ট্রুলি বিলিভ যে তারা ইম্প্যাক্টফুল একটা কাজ করছে। Yeah, let me ask you a different question, which is a level of ownership feel করাটার জন্য what have you also had to do for these, let's say, top management as well as বিভিন্ন স্তরে যে আসলে এমপ্লয়িরা আছে? Is there anything else that you mindfully did যে যাতে ওনারশিপটা ফিল করে? আমরা কয়েকটা কাজ করি। একটা হচ্ছে এটা আমাদের কলিগরা আমাদের বলবে যে একই কথা বারবার বলে আর কি। অলওয়েজ রিমাইন্ড দেম অফ যে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট, আমি যে বাথরুমের আয়নার মধ্যে লিখে রাখছি ভিশন কি, বা ইয়ার মধ্যে লিখে রাখছি ভিশন কি, সো দ্যাট ইট গিভস আ কনস্ট্যান্ট রিমাইন্ডার। সো এটা একটা যে সবাইকে কনস্ট্যান্টলি রিমাইন্ড করা যে হোয়াট উই আর ট্রাইং টু অ্যাচিভ, অ্যান্ড এটা ইম্প্যাক্টফুল কীভাবে, অ্যান্ড শেয়ার দ্য ইম্প্যাক্টফুল স্টোরিজ যে আমরা এটা করছিলাম, অমুক ওনার আমাদেরকে এটা বলছে, সো টু শেয়ার দোজ স্টোরিজ। একজন ইফ ইউ আস্ক যে ভাই সিওর কাজ কি, আমি সিওর কোনো কাজ দেখি না, বিকজ there are you have a lot of people as the company grows, তুমি আরও অনেক লোক পাবা যে তোমার
ছোট ছোট কাজ যেগুলো অনেক বড় হয়ে গেছে ওটা করার জন্য লোক পাচ্ছ অ্যান্ড ইফিশিয়েন্টলি করতে পারতেছে, তাহলে সিওর কাজটা কি? ওই কাজ হচ্ছে এই ভিশনটা বারবার এক্সপ্লেইন করা। আর যারা ট্যালেন্টেড পিপল, ওই যে স্টিভ জবসের একটা কথা আছে, আই লাভ ইট, ট্যালেন্টেড পিপল কোনোদিন একসাথে কাজ করতে পারে না, বিকজ দে ডোন্ট নো হাউ টু ওয়ার্ক, দে আর ভেরি ট্যালেন্টেড বাট দে ডোন্ট নো হাউ টু ওয়ার্ক টুগেদার। আচ্ছা, সো ইটস দি ফাউন্ডার, দ্য সিইও, যার রোল হয়েছে যে এদেরকে ব্যালেন্স করে একজন আরেকজনের দিয়ে কাজ করানো। অ্যান্ড আই থিঙ্ক মেজরিটি কাজ হচ্ছে আমার এরকম আর কি, যে you always keep the balance, you always keep that hype going on. We don't tend to poke on people's work at all. মানে সে ফর আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে ওকে দিস ইজ দ্য গোল দ্যাট উই ওয়ান্ট টু রিচ, আমরা এই পার্সেন্টেজ রিচ করতে চাই, এটা চাই, we give it to them, but we always keep the door open, যে if you struggle at any point we're here to help. So ওইটাতে they have that ownership. এখন within Truck Lagbe itself, one of our investors said that you guys are like a cult. I was like, yeah, it's true, because আমাদের মিটিং শুরু হয় হচ্ছে যে somebody would say Truck Lagbe and everybody would be like Lagbe, and that's how we start our meetings, right? No way, actually. Yeah. It's crazy, like 200 people আছে বা 100 people আছে in the ইয়াতে, then meeting শুরু করতে হবে, okay guys let's start Truck Lagbe, and everybody's like Lagbe, and that's how we start. Wow. আমি এটা চিন্তা করেই মজা লাগতেছে যে এই জিনিসটা আসলে হয় একটা কোম্পানিতে। সো এই কালচারটা আপনারা যে গড়েছেন, আপনি কয়েকটা জিনিস শেয়ার করলেন যে এভাবে হয়, বাট আমি অনেকগুলো কোম্পানিতে নোটিস করেছি যে মিশন অ্যান্ড ভিশন ইজ সামথিং যেটা একটা গুগল ডকে পড়ে থাকে, বা হয়তো বা ওয়ালে সুন্দর করে একটা পেন্টিং করা থাকে, অ্যান্ড হয়তো এমপ্লয়িরা সেটা নিয়ে কুইজ করলে আপনি বলতে পারবে, বাট এক্স্যাক্টলি ওই প্যাশনটা আছে কি না যে ট্রাক লাগবে ওইভাবে বলবে, যে নট অলওয়েজ দ্য কেস। ইজ এর এনিথিং এলস যেটা এই কালচার বিল্ড করতে আপনি কনসিয়াসলি করেছেন, বা এই কাল্টটা কাল্ট ফিলিংটা আনার জন্য করেছেন? আই ক্যান সে আমরা কি করি নাই। শিওর, দ্যাটস অ্যানাদার পার্সপেক্টিভ টু লুক এট ইট, রাইট? সো আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজনই ট্র্যাডিশনাল ব্যবসা থেকে আসা। So because family businesses are more traditional, it's a one-man show all the time, and it's always on your shoulder. Failure it's always on your shoulder. And Ami and our friend Ikram, when we started, we discussed let's do one thing. Sorry, let's not do something. Let's do one thing, যে কোনো অবস্থাতে আমরা আমাদের এক্সিস্টিং কোম্পানির, যদিও আমরা এসে এখানে যেহেতু ফ্যামিলি বিজনেস, তো এসে ইউ ডোন্ট বিল্ড ইট, ইউ জাস্ট গো দেয়ার এন্ড ইউ জয়েন, রাইট? সো আমরা যেগুলো আমাদের কোম্পানিতে যে জিনিসগুলো লাইক করতাম না, সেই জিনিসগুলোকে আমরা কোনোদিনই এখানে প্রশ্রয় দেবো না। নাম্বার ওয়ান, ট্রাক লাগবে থেকে চাকরি হারানোর দ্য বেস্ট ওয়ে ইজ কানাঘুষা করা। কি করা? কানাঘুষা করা। আমাদের টার্মটা আমরা যেটা ইউজ করি যে হুনসনিগো বইন বলা যাবে না। আচ্ছা, সো হুনসনিগো বইন ইজ লাইক এ কুমিল্লার কথা আর কি, যে শুনসনি বোন কি হয়েছে, and then you talk about teach about gossip. So if you're gossiping, if you're saying bad things about একজনের যে তুমি কাজ ছাড়া অন্য কোনো নিয়ে এরকম করতেছো, and it comes out, এটা কোনোভাবে আসে, you lose your job for sure, এটা এক নম্বর, এটা যাবি। সো এটা আমরা লাইক করি না, সো আমরা এটা একদম শুরুতেই we cut it off, যে এইটা কেউ করে। সো এই টেন্ডেন্সি নাই যে কেউ আইসা একটা গসিপ করবে যে জানেন পাপু ভাই কি হয়েছে অমুক জায়গায়, অমুক তো এই কথা বলছে, এটার টেন্ডেন্সিই নাই। সো উই কাট ইট অফ। 2 নম্বর হচ্ছে উই অ্যাবসলিউটলি ডিসকারেজ তেল মারা। সো নাও আমাদের কেউ এসে যদি প্রশংসা করে, বোথ মি অ্যান্ড ইকরাম, এবং আমাদের এখন এটা ট্রেন্ড যে সব মুরব্বীরা করে, সেটা হচ্ছে কেউ এসে যদি বলে যে ভাবে আপনি ওটা করছেন আর খুব সুন্দর হয়েছে, এত ভালো লাগছে আমার, এবং উই ডু লাইক দিস, যে তেল একটু বেশি হয়ে গেল। সো উই লিটারালি ডু দিস, ইটস পিওর অলিভ অয়েল, বাট প্লিজ ডোন্ট ডু ইট। সো শুরুতে যারা জয়েন করে এরা ফার্স্ট উইকে অবভিয়াসলি এটা ট্রাই করে, অন্য জায়গা থেকে এইটার অভ্যাসটা শিখে আসে, অ্যান্ড যখন এটা করতে হয় না তখন দে হ্যাভ অ্যাম্পল টাইম, বিকজ তেল মারতে হইলে ইউ হ্যাভ টু গিভ দ্যাট এফোর্ট, রাইট? যে আমার তো 4 ঘন্টা বসকে তেল মারার জন্য আমার 4 ঘন্টা আলাদা করতে হয়, এখন তো এটা লাগতেছে না। সো আমরা যেহেতু চাই না, ডাউন দ্য লাইন আর কেউ চায় না, সো ইট ফেডস অ্যাওয়ে। সো ওই প্রশংসা করা যে
ইয়া করা, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কাজ একটা ভালো হলে উই অ্যাপ্রিসিয়েট, আমরা টিমের মধ্যে বলি, বাট উই ডোন্ট ওয়ান্ট ইট ব্যাক, যে ঘুরাইয়া যে আপনারা অনেক সুন্দর লাগতেছে, আপনি যে ওই কথাটা বলছেন এত ভালো লাগছে, আচ্ছা গিয়া হয়েছে এনাফ বা ওয়েবে যাও। সো এই জিনিসগুলো এটা আমরা ইমিডিয়েটলি করি। আরেকটা হচ্ছে যেমন প্রাইভেট কোম্পানিতে কোনো দিনই এটা হবে না, ইউ নো আন্দালিব, রাইট? রাইট। সো আন্দালিবের সাথে একটা কনভারসেশন আমার কাছে একদম স্মরণীয়। So Andalib, for listeners, head of I think data science chilo at he was head of growth at Truck Lagbe, and he worked at data science at Pathao in the early days and later on food. So that's the context. Yeah. So I loved working with Andalib. I really admire him. এখন ফুড প্যান্ডাতে আছে। So আমরা কালচার ডেভেলপ করছি, মানে কালচারটা ওই সময় ও তো 19-20 ওই টাইমটাতে জয়েন করছে। সো ওই টাইমটাতে যে টিম ওয়াজ জাস্ট গেটিং বিগার, লাইক 30 জন থেকে একটু বড় হচ্ছে এরকম একটা জায়গা। সো একটা ইম্পর্টেন্ট ডিসকাশন উই ওয়ার হ্যাভিং, অ্যান্ড ডিসকাশনে সো আমি হচ্ছি সিইও, হচ্ছে হেড অফ গ্রোথ ভিপি। সো আমি টেবিলের পাশে চেয়ারে বসে আছি, আন্দালিব টেবিলের উপরে বসে আছি, অ্যান্ড উপরে বসে কনভারসেশন করতেছেন, একটু পর কেউ একজন আসতেছে, দরজা খুলতেছে, দেখে চলে যাচ্ছে। The reason I'm saying this is because private কোম্পানিতে কোনো দিনই এই সিচুয়েশন জীবনও আসবে না, যে একটা টেবিলের উপর একটা ভিপি বসে থাকবে, লিটারালি টেবিলের উপর, চেয়ারে না, এবং বসেছিল আর লিন করে লাইক শুয়েছিল এরকম কিছু একটা, অ্যান্ড দেন আমি অ্যাজ এ সিইও বসে এখানে ওর সাথে ডিসকাস করছেন, উই আর হ্যাভিং আ ভেরি গুড ডিসকাশন। ওইটার মানে ওইটা ওয়াজ যখন আমরা একটা এক্সপ্রেস প্রোডাক্ট লঞ্চ করি, ওই টাইমের একটা কনভারসেশন। সো আই লাভ দিস এক্সাম্পল সো মাচ বিকজ এটা অন্য কোথাও কোনোদিনও হবে না। আর যতদিন দরজা খুলে ওই দিন ভিতরে ঢুকছে দেখছে, নাও দে ওয়ার সারপ্রাইজড বিকজ দ্যাটস হোয়াট ইট ইজ, কালচারটাই এমন। সো এইটা বিল্ড করার জন্য এই টাইপের লোকেরও প্রয়োজন হয় যে যারা জিনিসটাকে শিথিল করবে, বাট ইট ইজ আ টপ ডাউন অ্যাপ্রোচ, যে সিনিয়র যারা আছে বা যারা ফাউন্ডার্স আছে তাদেরকেই এই ক্ষেত্রটা সৃষ্টি করতে হয়। Leadership by example. But I want to shift gears a bit, and maybe talk about more about businesses that you are involved with, if you're comfortable. If you could give us an idea, je apnar currently, what are the different things you're focused on, or what are the different things that আপনি involved with, and what do you kind of learn from each one? চানাচুরের কথা একটা বললেন। সো আমার অন্য ব্যবসাগুলোকে আমি স্ট্রাকচার করে রাখছি এমনভাবে যেখানে হয়তো আমার এভরিডে অপারেশনসের সাথে জড়াইতে হয় না। সো দেয়ার রেসপন্সিবল পিপল দেয়ার, টিম লিডস দেয়ার, দে সেট আপ আ বাজেট ফর আ মান্থ, ইয়ারলি একটা বাজেট আছে, সেট আপ আ বাজেট ফর আ মান্থ, গিভেন অ্যাপ্রুভাল, সেলস টার্গেট সেট করে, অ্যান্ড মান্থ এন্ডে যে আবার রিপোর্ট দেয়। All I need to do is sign checks. So I get asked this question from my investors as well. তুমি ট্রাক লাগবে কতক্ষণ দাও? আমি অ্যারাউন্ড খুব 25 ঘন্টা থেকে 26 ঘন্টা a day. So that answers their question. So অন্যগুলো কিভাবে চলে? So I give them the example যেভাবে হয়। আমি যে ব্যবসার সাথে জড়িত ছিলাম, আমি এফএমসিজির সাথে জড়িত ছিলাম, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, আমাদের একটা মশলার ব্র্যান্ড আছে, বাট আমি ট্রাক লাগবের সাথে ওই ব্র্যান্ডটাকে জড়াই না, সেপারেট। দিস ইজ দ্য ফ্যামিলি সো আই লুকড আফটার ইট। আমার একটা স্ন্যাক্সের একটা প্রোডাকশন লাইন আছে। ইন্টারেস্টিং স্টোরি, ওই ব্যবসা যখন প্যারেন্টস বলছে যাওয়ার জন্য, আই ওয়াজ টাস্কড টু ক্লোজ ইট ডাউন। You were tasked to close it down? আচ্ছা। সো ইটস লাইক যে ক্লোজ ইট ডাউন, এটা তুমি দেখাও যে চাই করো, রান্নালে একটু বন্ধ করো। সো বন্ধ করার দায়িত্ব নিয়ে অ্যাকচুয়ালি জয়েন করা আর কি। তো জয়েন করার পর আমি হিসাব টিসাব করে দেখি যে ইট শুড মেক মানি, আমি ওয়াই ইজ ইট মেকিং মানি। সো হিসাব টিসাব করে বুঝলাম যে ইটস ওভার স্টাফড, ইটস আন্ডার সেলস আছে, মানে লাইক TAD, you understand, right? Travel allowance and field allowances. So travel allowance, field allowances check করার জন্য the company had 3 people, তিনটা different layer, এ চেক করে। সো আমি সিলেটে গেলাম একবার, যে আমার ফিল্ড সুপারভাইজার যে আছে ওকে ডাক দিলাম যে আমি হোটেলে আছি, আসো।
আসছে, তোমার কী অবস্থা, তোমার কেমন যাইতেছে, তোমার খাতাটা দেখি। সো খাতাটা দেখি ইজ সেলসের একটা খুব কমন ইয়ে আর কি, বিকজ এভরিথিং ইউ ডু খাতায় লিখতে হয়। আচ্ছা, খাতাটা দেখি মানে হচ্ছে পাতা উল্টাইলে ইউ গেট টু সি যে কী করছে না করছে। খাতা নেওয়ার পরে যেটা বুঝলাম যে আমরা 6 মাস আগে একটা কনফারেন্স করছিলাম, সেলস কনফারেন্স। ওই কনফারেন্সের পরে সে আর একটা লাইনও লেখে নাই। এরপর আমি বললাম যে একটা কাজ করি ভাই, তোমার ব্যাগটা খুলো তো। জি স্যার। আমি ব্যাগ খুলো, আমি এমনি দেখবো। বলে না, আমার ব্যাগে তো কিছু নাই। আমি মা তো আমি দেখতে চাইলে তোমার সমস্যা কি, ব্যাগ খুললো যে আমাদের ইয়েটা বাইর করো, সেলস অর্ডার শিটটা বাইর করো। সেলস অর্ডার শিট বাইর করতে যেয়ে সে আরেক কোম্পানির সেলস অর্ডার শিট বাইর করছে। কারণ সে হচ্ছে বাই নেম সেই কোম্পানিতে কাজ করতেছে, বাট অ্যাকচুয়ালি সে কাজ করতেছে আরেক কোম্পানিতে। নাও ইউ সি হোয়াট আই থট এট দ্যাট মোমেন্ট ওয়াজ, আই ওয়াজ নট আপসেট এট দিস গাই, তুমি সুযোগ দিছো তো এটা করবেই। আই ওয়াজ আপসেট টিএডি চেক করা 3 জনের এরিয়া, যে তোমরা 3 লেয়ারে চেক করলা, ও টিএডি তো 6 মাস ধরে দিছো, ও যে কাজ করে না এটা বুঝলা না কেন, এত কি চেক করো তাহলে। সো আই কেম ব্যাক and I made a list যে তখন I think office it was like 50 or 55 people. I made a list and said notice board এ আমি টাঙাই দিলাম যে তার আগে কয়েকটা এক্সারসাইজ করে নোটিস বোর্ডে টাঙাই দিলাম যে ভাই এইখানে যাদের নাম আছে you guys are safe. মানে যাদের নাম আছে you guys are safe. The rest please contact HR and leave because you don't have any work. So it was overstaffed, it was ছিল। এটা শেষ করার পর then went to factory and fix up factory structure, এরপর procurement check করলাম, procurement ঠিক করলাম। So it took like 2 years or so and the company started making money. So ওটা থেকে then I expanded to another factory. So এরকম করে আমি 2টা আরো প্রোডাকশন লাইন করলাম। This is a turnaround. This is quite a turnaround. Yeah. I never aimed to make that brand the top one in Bangladesh. I just wanted to make money. Sure. It's a bhalo product bikri korbe and it will make money. So that's what we did. Then আমি involved ছিলাম হচ্ছে আমাদের একটা baby food. আমরা actually we're one of the oldest baby food importer Bangladesh. Okay. So ওইটাতে কিছুদিন involved ছিলাম। বড় ভাই আছেন, উনি দেখেন এখন ওটা। আমরা বাংলাদেশের সরি ভাই, ইজ দ্যাট হাউ ধরেন আপনার ট্রাকিং নলেজ কি ওই ইম্পোর্ট করে তারপরে ওখানে থেকে কি? সো এফএমসিজি থেকে আই গট টু নো অ্যাবাউট দ্য সেকেন্ড মাইল। সো ওয়্যারহাউস টু ওয়্যারহাউস অ্যান্ড ওয়্যারহাউস টু রিটেইলার, এইটা জানতে পারছি। বুঝছি। অ্যান্ড ফার্স্ট মাইল জানতে পারছি হচ্ছে যখন আমরা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের জন্য কাজ করতে হয়েছে। সো ইম্পোর্ট জানতে পারছি ইজ ফ্রম 2টা কোম্পানি। একটা ছিল হচ্ছে ইস্ট, একটা কোম্পানি ছিল ইস্ট, বিক্রি করতাম আমরা পাউরুটির জন্য। ওইটাও আমাদের ট্র্যাডিশনাল বিজনেস ছিল। উই শাট ইট ডাউন ফিউ ইয়ার্স ব্যাক। সো ওই ব্যবসাটা থেকে ইউ গেট টু নো লাইক ইম্পোর্ট বেসড যে ট্রাকিংয়ের প্রয়োজন হয়। অ্যান্ড দেন আমাদের শু ম্যানুফ্যাকচারিং আছে যেটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। সো উই আর অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড উই আর দ্য ফার্স্ট শু ম্যানুফ্যাকচারার ইন কুমিল্লা। সো ওইখান থেকে আই গট টু নো অ্যাবাউট লাইক এক্সপোর্ট রিলেটেড যা আছে। সো ওই 3 সেক্টরটা আমি এই জায়গা থেকে অ্যাকচুয়ালি গেট টু নো। We're shifting gears again. Yeah. Sorry for if I'm all over the place, but it sounds like আপনার family গত ভাবে you've been involved in, the family has been involved with business for some time. And given that's the case, আপনার upbringing বা আপনার চাইল্ডহুডে আসলে বিজনেসের কি প্রভাব বা আপনার ছোটবেলা থেকেই কি ব্যবসা নিয়ে ফ্যাসিনেশন ছিল বা আপনাকে শেখানো হয়েছে বা এক্সপোজ করা হয়েছে, এক্সপিরিয়েন্সটা দেওয়া হয়েছে? Would you say that at all? I know those are a lot of things, but I want you to reflect on it. My father always wanted, বাবা ডেফিনেটলি চাইছে সবসময় যে আমি ব্যবসা করি। আমি চাইছি আমি সায়েন্টিস্ট হই। আপনার কি 2 ভাই নাকি? আমার 2 ভাই। সো আমি চাইছি যে আমি সায়েন্টিস্ট হই। আচ্ছা। সো মানে সায়েন্টিস্ট হওয়ার জন্য যা যা নমুনা দরকার সবই করছি, যেমন বাসার টিভি নষ্ট করা, যে কোনো খেলনা দিলে খুলে ফেলা, প্রিরিকুইজিট যা যা থাকে। সো এগুলো সবগুলো করা হয়েছে। ওয়ান্টেড টু স্টাডি সায়েন্স, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই। তারপরে যে পদার্থবিজ্ঞানে পড়তে চাইছিলাম, অ্যান্ড দেন অল অফ আ সাডেন পুরো গিয়ার শিফট যে ইয়েতে চলে গেছি, বিজনেস স্টাডিজে গেছি, এনএসইউতে জয়েন করছি। অ্যাকচুয়ালি আমি আইবিতে 1 সেমিস্টার করে দেন এনএসইউতে শিফট করছি। সো
আর আমাদের ডাইনিং টেবিল ইজ অলওয়েজ দ্য প্লেস ওয়ার উই টক অ্যাবাউট বিজনেস সো দ্যাট ওয়াজ ইউ অলওয়েজ নো লাইক হোয়াটস হ্যাপনিং সো ডাইনিং টেবিলে ইজ লাইক বাবা মা আলাপ করতেছে আমরা একটু বড় হব অথবা অন্যান্যরা আমার মামারা আছে ওনারা আলাপ করতেছে চাচারা আসে ওই ব্যবসায়িক আলাপই হয় অনেক সময় সো ইট ওয়াজ ওইটা একদম ছোটোবেলা থেকেই ছিল আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি যে এটা সত্য কথা এবং এটা আমি স্বীকার করি সেটা হচ্ছে সাহসের সাথে সেফটি নেটের একটা সম্পর্ক আছে সো ওয়েন আই স্টার্টেড ট্রাক লাগবে এই আইডিয়াটা আরও 10 জন করতে পারতো অথবা আরও 10 জনের ইচ্ছা থাকলেও করতে পারতো আমার একটা সেফটি নেট বরাবরই ছিল সো ওইটাই আর কি যে 10 তলা থেকে লাফ দেওয়া ইজি যদি নিচে একটা নেট থাকে হ্যাঁ তখন যে উপরে দেখতেছে ইউ উইল সি দ্যাট ওই লোকটা 10 তলা থেকে লাফ দিচ্ছে কত সাহস তার হ্যাঁ বাট ওর যে নিচে নেট আছে এটা তো সবাই দেখবে না বাট আমি এটা স্বীকার করি যে আমার সেফটি নেট আছে and that's why I could be brave same goes to my friend that he has a safety net that's why we could be brave but I admire those founders যাদের সেফটি নেট নাই লিপ অফ ফেথে লাভ দিচ্ছে so I really admire that's a lot of thank you for acknowledging that Fab and that's a lot of awareness on your part because আমি অনেকজনকে দেখেছি যারা এই যে আপনি যেটা বললেন হয়তোবা তারা উদ্যোগ নিয়েছিল বাট যেই পরিমাণ সময় লাগে একটা জিনিসের রেজাল্টস দেখতে সেই সময়টা হয়তোবা তারা দিতে পারেনি 1 বছর নট পেইং ইয়োরসেলফ অর লো একটা স্যালারি নিয়ে চালানো it's not easy unless you can afford it and yeah so it was refreshing to hear you say that I also want to maybe ask you I'm a completely different line of topic by a different topic চলে গেছি but আপনার বাবার দুইটা ছেলে ছিল you have 2 sons how are you as a parent kind of raising them are you telling them things about the business from an early age তাদেরকে কি আগে থেকে কোনো কিছু বলেন সো আমার বড় ছেলে হচ্ছে 10 বছর সো ওকে আমি যেটা প্র্যাকটিস করে সেটা হচ্ছে যে এভরি ডে হি গেটস 100 টাকা every day okay yeah nice. I don't give him the money yeah so it's a diary where he gets 100 টাকা okay so আমি ওকে যেটা বুঝাইছি যে ধরো এটা আমি বেঁচে আছি দেখে তুমি প্রতিদিন 100 টাকা করে পাচ্ছ বাট বুঝে নিও যে এটা একদিন থাকবে না এই আশাটা বন্ধ হবে সো এভরিডে এভরিডে বসে আমার সাথে বসে ওখানে 100 টাকা লেখে আমি ওটাতে আবার সই দিয়ে যোগফল কত হলো ওটা সে লিখে রাখি সো দ্যাটস আ ডায়েরি সো এটা আমি ওকে 1 মাস করানোর পরে দেন আই গেভ হিম ইনভেস্টমেন্ট চয়েসেস সো আই গেভ হিম 3 ইনভেস্টমেন্ট চয়েসেস যে একটা এত 10,000 টাকার একটা এটা এত % করে রিটার্ন দিবে এটা যে কোনো সময় সে নিয়ে আসতে পারে যখন যদি ইমার্জেন্সিতে নিতে হয় তাহলে ইন্টারেস্টটা সে পাবে না আরেকটা যেটা যে কোনো সময় আনতে পারবে না ইউল হ্যাভ টু গিভ লাইক 2 month নোটিস ওর ইন্টারেস্ট রেট আবার বেটার রিটার্নটা একটু বেটার তো এরকম করে আই গেভ হিম 3 চয়েসেস সো হি ইজ আ স্মার্ট কিড হি কাইন্ড অফ চোজ দ্য রাইট ওয়ান সো আই এম লোড করতে হয় না ও নিজে থেকে একটু হিসাব করে এসে আবার 2 দিন সময় নিছে যে আমি একটু চিন্তা করি তারপরে বলবো আমি চিন্তা করে এসে ওটা নিছে সো I'm trying to teach him investment and আর আমার ছোট যেটা আছে ওটার সাথে আমার যে কনভারসেশন হয় সেটা হচ্ছে এভরিডে আই আস্ক হিম বাবা আজকে কি শিখছো সো ও একটু ফাঁকিবাজ টাইপের ও আমাকে একদিন এসে উইদিন কিছু শিখে নেই সারাদিন গেম খেলছে তেমন আজকে কি শিখছো সো ওর স্কুলে যেটা আগে শিখছিল 6 মাস আগে সে আমার ওইটা খুব সিরিয়াসলি বলতেছে যে আজকে আমি এটা শিখছি এটা না তুমি 1 মাস আগে তুমি না 6 মাস আগে এটা শিখলা হাসি দিয়ে তাকায় সো আমি ইনভেস্টমেন্ট শেখানোটা আই থিঙ্ক আমি যেটা ফিল করি এবং আমি বই পড়েও যেটা ফিল করছি যে উইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু যে আমরা অ্যাকাউন্টিং শিখি বাট আমরা টাকা ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি শিখি না অথবা আমাদের অর্থ কীভাবে পরিচালনা করতে হবে কীভাবে মেনটেন করতে হবে কী করতে হবে এই জিনিসটা আমরা শিখি না আর 2 নম্বর হচ্ছে ট্যাঞ্জিবল স্কিলের মধ্যে আমার কাছে মনে হয় পিপল স্কিল ইজ ভেরি ভেরি এমপ্যাথি অ্যান্ড পিপল স্কিল লাইক এমপ্যাথি ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং এমপ্যাথি এনিবডি যে যত বেশি এমপ্যাথেটিক হবে তাকে তত বেশি অ্যাক্সেসেবল মনে করবে মানুষ
আপন মনে করবে মানুষ, কারণ ও আরেকজনের দুঃখটা বুঝতে পারে বা রিয়েলাইজ করতে পারে। সো এমপ্যাথি শেখানোর চেষ্টা করতেছি, মেবি ইটস টু আর্লি, বাট বড়জনকে মনে হয় যে বড় ছেলে ইয়াকুব হিজ মোর এমপ্যাথেটিক। How do you teach empathy? বাই দেয়ার মিস্টেকস। সো কথার কথা যে ওর ছোট ভাইয়ের সাথে ওর একটা ঝগড়া হলো, অথবা ওর কাজিনের সাথে ওর একটা ঝগড়া হলো। সো ঝগড়া হওয়ার পরে এসে তো অবভিয়াসলি টক অ্যাবাউট যে হ্যাঁ এরকম করছে। সো ইউ টেল দেম আচ্ছা বুঝলাম এটা মনে হয় ঠিক করে নাই, হোয়াট ডু ইউ থিঙ্ক, ও কেন এরকম করছে, তোমার কি মনে হয়? আমি জানি না, ও পাগল, ও এরকম। আচ্ছা, বাট তুমিও তো এরকম অন্য সময় এরকম তুমিও করছিলা, সো ওই সময় তুমি কেন করছিলে, তুমি তো পাগল না। ওই সময় আমার মাথা গরম হয়েছিল বিকজ অ্যাকচুয়ালি আমি ওই সময় দুপুরবেলা খাই নাই, এই জন্য আমার ক্ষুধা লাগছিল, এই জন্য আমি এরকম করছি। আচ্ছা তাহলে কি এটা হইতে পারে যে ও সম্ভবত দুপুরবেলা খায় নাই? হ্যাঁ এটা হইতে পারে। সো দ্যাটস হাউ ইউ নো লাইক মেক দেম থিঙ্ক ইন আ ওয়ে, লাইক রাদার দেন সিইং যে ও কেন এরকম করলো, ও কি করলো, রাদার আস্কিং দ্য কোয়েশ্চেন ও কেন এরকম করলো। I wanted to talk about funding a bit, and as a startup, actually funding খুবই জরুরি for survival, for growth, for a lot of things. If I'm not wrong, you raised multiple rounds already. The first round was probably in 2018. It was probably a 250K check from Ravid or RC Ventures, and then you went on to raise 1 million from Mount Partner Ventures, Arya Group, and a few maybe others. In 2020, you probably had Series A lined up. এই স্টোরিটা আপনাদের CFO Ravid or early investor Ravid বলেছিল আমাকে, and I wanted to hear it from you যে প্যান্ডেমিকের সময় it was doom and gloom, especially mobility logistics space এ যারা ছিল, আমরা রাইড শেয়ারিং এ তো মানে অনেক টেনশনে ছিলাম, and we can only imagine what you guys went through. But ওই প্যান্ডেমিকের সময় a lot of people had term sheets, funding lined up, but a lot of those deals fell through. Could you kind of share your experience? Sure. So it was 2019 December when the first COVID-এর এটা যখন ফার্স্ট আমার নজরে আসছে যে ওকে দিস ইজ গেটিং সামথিং ভেরি সিরিয়াস, বিকজ চায়না জাস্ট একটা সিটি সম্ভবত ওই সময় লক করলো। সো নাও আমরা উইকলি মিটিংয়ের মধ্যে দেন I started giving updates everyone যে everyone, there's this global thing that's happening. I'm not really sure এটা কোন দিকে যাবে, but it seems like it's going to it's going to create a wave worldwide. So it was back in 2019 December, and 2020 basically আমরা closed down হলো কবে? March, right. So within 2 months everywhere, it was everywhere, evidence পুরা কনফার্ম ছিলাম যে হ্যাঁ এখানে এসে এটা ক্লোজ ডাউন হচ্ছে। অ্যান্ড আমরা একদম কাছাকাছি সিরিজ এ রেস করার, ট্র্যাকশন লুকস বিউটিফুল, ধাপ করে সেলস বাড়তেছে অ্যান্ড এভরিথিং, উই এক্সপ্যান্ডিং। টিমটাও বেশি দিন হয়নি, আই থিঙ্ক আমরা 2 কোয়ার্টার আগে টিমটাকে একটু বড় করছি। অ্যান্ড উই হ্যাভ লাইক 3.5 floors of office space. সো বিশাল ব্যাপার, মানে একটা ছোট্ট আধা ইয়ার অফিস থেকে 3.5 ফ্লোরের অফিস, বিশাল ব্যাপার। সো অ্যান্ড লকডাউন আসলো। লকডাউন আসার সাথে সাথে যে এভরিবডি নোজ দিস রাইট, অলমোস্ট যারা স্টার্টআপে আছে তারা জানে যে there's a fun time CEO and there's a war time CEO, right? And you have to take that phase যে it's a war time. Immediately আমরা go through করলাম, we created 3 plans. Plan A, Plan B, Plan C. Plan C was the worst. Plan C was, doesn't matter, we'll build the team from ground up. আমরা 3-4 জন থাকবো, বিকজ প্রোডাক্ট তো আছেই। সো আমরা 3-4 জন থাকবো, একদম গ্রাউন্ড আপ আবার বিল্ড করবো when the pandemic is over. Plan A was সবচেয়ে লিনিয়েন্ট, যে একদম না পারতে, যে যাদেরকে আমরা কোনো কিছুতেই কাজে লাগাইতে পারছি না, অনলি তাদেরকে আমরা ছেড়ে দেব, আর এছাড়া বাকি যারা আছে তাদেরকে আমরা অফার করবো যে ওখানে ডুয়া আমরা স্যালারি কাট করব, আর আমরা যতটুকু পরিমাণ পারি আমরা যে কোনো জায়গা থেকে যা রিকভার করতে পারি বলব। সো আমরা একটা জিনিস যেটা করি, আমরা অ্যাসেট বাড়াই না, কোনো সময় বাড়াই না,
আমরা একটু একটু এই জায়গায় আমরা একটু কিপটা আছি আমরা দুজনই মানে ফাউন্ডার দুজনই আমাদের এসি পর্যন্ত আমরা কিনি না আমরা ভাড়া নিই সো ইটস ট্রু সো আমাদের এসি যেহেতু ভাড়া নেই আমরা কস্ট কাটিং এক্সারসাইজের সময় উই ইভেন ওয়েন্ট টু দ্যাট গাই অ্যান্ড সেড যে আমরা তো অফিস চালাইতেছি না সো যেহেতু অফিস চালাইতেছি না তো আপনার এসি তো চলতেছে না এসি যেহেতু চলতেছে না এটার ভাড়া তো আমরা দিব না তুমি বলছেন না ভাড়া না দিলে কেন আমি কেমনে চলবো আপনার এসি লয়ে যান দেন হি কেম টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা ঠিক আছে আপনার তাহলে 3 মাসে দিয়ে না সো দ্যাটস আ সেভিং বাড়িওয়ালার কাছে যে লাইক 3.5 ফ্লোর আছে আমরা একটা ফ্লোর রাখবো আর বাকি সব উই হ্যাভ টু লেট গো কিছু করার নেই আমাদের বাড়িওয়ালা ওয়াজ রিয়েলি রিয়েলি মানে ওয়াজ রিয়েলি গুড উনি বলছে যে বাবা তোমার দরকার নাই আমরা ছেড়ে দাও অসুবিধা নেই আমি লোকালে নিয়ে নিবো ওই জায়গায় এবং আমাদের যেই ভাড়া ছিল সেটাও উনি কমাইছে উই আর স্টিল ইন দ্যাট বিল্ডিং এখন পর্যন্ত আছি এবং এক্সিলেন্ট আর কি ল্যান্ডলর্ড সো স্কোপ যখন দেখতেছি উই ওয়েন্ট টু এভরি সিঙ্গল প্লেস যেখানে আমরা একটু হইলেও খরচ কমাতে পারি অ্যান্ড এক্সারসাইজটা ওয়াজ সো গুড ইট টেক লাইক 1 month 1.5 month এক্সিকিউট করতে So then I had a conversation with Ravid. Ravid called me up and Ravid is like, আমাদের তো রানওয়ে খুব একটা বেশি নাই, what do we do? আচ্ছা তোমার তো আমাকে বলতেছে যে তোমার তো টাকা আয় করতে হবে. We were pre-revenue at that time. আমরা তখন আমাদের আয়ের কোনো সোর্স নেই. আমরা কয়েকটা এন্টারপ্রাইজকে সার্ভ করছি 2019-এ সেখান থেকে আমরা কিছু রেভিনিউ পাইছি. আমরা এন্টারপ্রাইজ তখন শুরুই করি না. So we just saw that there is a scope in Jagai. Our marketplace was open, it was free. There was no charge. COVID-এর লকডাউন যে মাসে হয়েছে মার্চে এপ্রিল থেকে বেসিক্যালি আমরা কমিশন চার্জ করা স্টার্ট করছি ফর সার্ভাইভাল বিকজ আওয়ার ইন্টেনশন ওয়াজ লেট ইট গ্রো অ্যাজ মাচ এজ ইট ক্যান কারণ এটা বড় হইলে এটা ডিপেন্ডেন্সি আসলে রেভিনিউ এমনি জেনারেট করা যাবে উই ডিডন্ট ইন্টেন্ড এত আর্লি সো রাভিদের সাথে ওই কনভারসেশনটা আই স্টিল রিমেম্বার রাভিদ কল করে বলতেছে ব্রো তোমার তো আয় করতে হবে আমি কেমন আয় করবো ইটস কোভিড দেন আই ওয়াজ লাইক ব্রো তোমার তো টাকা তুলতে হবে ও বলছে আমি কেমনে করবো ইটস কোভিড ওকে ফাইন হোয়াট অ্যাবাউট দিস আমি আমার সাইডে এই জায়গাটায় আমি করি ওই জায়গাটায় ইউ ডু ইট ইউ টেক কেয়ার অফ ইট হি ডিড আ ওয়ান্ডারফুল জব মানে আনডাউটেডলি ওই সময়ে মানুষের কাছ থেকে এই ট্রাস্ট বিল্ড করা কোভিডের সময় আবার আমরাও পোস্ট রেভিনিউতে গেলাম দ্য টিম হ্যাজ ডান ব্রিলিয়েন্ট যে আমরা ইয়াতে গেলাম জেনারেট করার জন্য চেষ্টা করলাম কমিশন জেনারেট করার জন্য চেষ্টা করলাম অ্যান্ড ইট ওয়াজ সাকসেসফুল অ্যাট দ্যাট টাইম খুবই ভালোভাবে বিকজ ট্রাক ওনার্সদেরও তো রিচ আউট করার জায়গা ছিল না কারণ কাস্টমার তো বেরোচ্ছে না এইসব ওর কাছে তো খুঁজতে আসছে সো দ্যাট ওয়াজ দি ওনলি প্লেস আবার কাস্টমারেরও দ্যাট ওয়াজ দি ওনলি প্লেস সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ লাইক ইট ওয়ার্কড আউট ফর আস আর আরেকটা জিনিস যেটা আমরা 2 সপ্তাহের মধ্যেই ট্রাক ওপেন করে দিয়েছিল গভর্নমেন্ট ব্রিলিয়েন্ট স্টেপ ওপেনিং আপ যে ট্রাকিং চলবে সো আমরা যেটা রিয়েলাইজ করি কারণ আমরা সবসময় বলি সেটা হচ্ছে ট্রাক চলবে না এরকম কোনো মুহূর্ত নাই যদি যুদ্ধ হয় তাহলেও ট্রাক চলবে ট্রাক চলতেই হবে দেন আমাদেরকে একটা খুব মজার কথা আরেকটা ইয়াও বলতেছিল ট্রাক ওনার বলতেছিল যে আমরা বলতেছিলাম যে হ্যাঁ যেখানে রাস্তা আছে ওখানে তো ট্রাক যাবেই উনি বলে না ভাই যেখানে রাস্তা নাই ওখানে সবার আগে ট্রাকই যায় so oh that's deep and that's true so ওই সময়টায় রাভিদ আমরা যখন রেভিনিউতে গেলাম then we started seeing growth again মানে there was a large dip and then we started seeing growth again এবং আমরা তখন আরো দেখতে পেলাম যে ওনার্সরা স্টিক করছে তারপর কাস্টমাররা স্টিক করছে so we had good numbers and prospective numbers and Ravid just went everywhere ও সম্ভবত ওই সময় সিঙ্গাপুরে স্টাক and he was like talking to everyone we were having calls with everyone যে হ্যাঁ আমরা সব কিছু ভালো হচ্ছে এটা হচ্ছে যে এখানে ইভেন প্যান্ডেমিকের মধ্যে আমরা এটা করতে পারছি the whole team worked really really well ওই সময়টায় and we were able to raise I think we raised like small অনেকগুলো safe করে
then we could survive at that time. আরেকটা ইভেন আমরা নিজেরাও মানে we chipped in যদি প্রয়োজন হয় we chipped in যে না this is beautiful thing, it's supposed to survive, COVID cannot stop this, COVID আজকেও কালো কিন্তু তো শেষ হবেই, সো তখন এটা ফ্লারিশ করবে। সো এরপর we got a link of IFC. So IFC reach out করলো, রাবিদের সাথে reach out করলো, and then আমাদের আসলো IFC due diligence is ruthless. So IFC, for context, International Finance Corporation is looking for impact as well as companies that are operating at scale. Or for example, Challaleo invest করেছে and Truck Lagbe তে লিখেছে invest করেছে. It's rare that IFC invests and যখন করে they look at a lot of different things. আপনাদের কোন জিনিসগুলোকে অনেক মানে খুঁটিনাটি করে দেখেছে বা কোন জিনিসগুলোর জন্য do you think they actually ended up investing? I think আমাদের COVID time performance was a very good indicator. And it was আমাদের storyটা was really good at that time. মানে the story that we were saying, যে journeyটা কিভাবে শুরু হয়েছে and then COVID how it helped and everything. We made COVID a positive thing in the storytelling, right? Yeah. So, এটার সময় then people had no choice, but eventually that was the place to go to find a truck. So এটা একটা and the numbers reflected this. The numbers reflected this, and then আমরা আবার post revenue হইলাম, right? So it all worked out well ওই সময়, but IFC took 8 months to 10 months the due diligence শেষ করতে, and it's rigorous process. They look at everything, তার ভেতরে যায়, and ওরা এমন সব জিনিস জিজ্ঞেস করতে, we had no idea about this, right? So they're like, yeah, you need an ENS officer. I was like, yeah, of course we do. And then meeting Shishwar search ENS officer. What does ENS officer do? So we find it out, right? For benefit of the rest of us, ENS officer key. Environment and safety officer. Oh, of course. সবার লাগে. Exactly. So they have this like যেমন আমাদেরকে IFC একটা তো কন্ট্রাক্ট করা হচ্ছে গিয়ে ফাইন্যান্সে, আরেকটা কন্ট্রাক্ট সেপারেটলি করতে হয়, এগ্রিমেন্ট করতে হয়, যেখানে you have to provide them with quarterly and yearly update about environment and safety and impact and কি হচ্ছে না হচ্ছে এগুলোর একটা আলাদা, you have to have a team member যে ডেডিকেটেডলি এই কাজ করে। আচ্ছা, শুরুতে আমরা এটা বুঝি না যে এটার ইয়ে কাজ, maybe whatever they look, whatever they want. So and we took an ENS officer, we started working and we started looking at the impact, like what is happening. The other first and foremost responsibility হচ্ছে working environment has to be very safe. So আমি কোনোদিন জানতাম না যে আমরা যে পানি খাই এই পানি 3 মাস পর টেস্ট করা লাগে, so I had no idea. Interesting. But because of compliance with IFC, we have to test our drinking water every 3 months and maintain that standard. And grievance policy পুরো restructure করা লাগছে, yes restructure করা লাগছে, মানে they're very focused on people, যে whoever is working there you have to make them prioritize them a lot, এটা then they come to the second layer, যে the suppliers যারা আছে, vendors যারা আছে, truck owners যারা আছে. So we started training people, like তেজগাঁওতে আমাদের yearly 4টা থেকে 5টা ইভেন্ট হয়, and then we do health checkups, যে চোখ ঠিক আছে কিনা, blood pressure maintain করে কিনা. Majority driver জানে না যে মানে অনেকেই আছে যারা color blind, they have no idea they're color blind. Oh wow. So এগুলো we can figure out. So এগুলো টেস্টিং আপনারা ট্রাক ড্রাইভারদেরকে করে দেন? Yeah, free of cost. Free of cost. Yeah. So we do it like আমরা চিটাগাং করি, ঢাকায় করি, মেজর হাবগুলো আছে, গাজীপুরে আছে, এই সমস্ত মেজর হাবগুলোতে ইন রুটিন করি। দেন আরেকটা যেটা করে যে সে ফর একটা লার্জ স্কেল এন্টারপ্রাইজে, যেমন বাংলাদেশে ডিপল অয়েল আছে বা ইয়ে আছে, দেন ওদের সাথে আমাদের ENS অফিসার ওদের সেফটি অফিসারের সাথে কোলাব করে. And we do like joint training, joint visits, so that we improve the safety of the whole supply chain. So IFC came in, and this was 2021. 2021, yeah. So তারপরে কি what happened next? So 2021 IFC came in, we IFC আশাকালীন মানে আসতেই আমাদের অলরেডি আমরা গ্রোথ স্টেজে গেছি, and then the funding requirement increased right away. So IFC
put their money in, I think, was in November or December, checked out. 2000. আমরা কিন্তু পাওয়ার কথা ছিল মার্চ। আচ্ছা। So it got delayed, right? Right. So it got delayed so much, regulations, eta sheta, and they have their own process to follow, and everybody's like, yeah, you know, IFC একটু সময় তো লাগবেই। And আমাদের তো আর ধৈর্য কুলায় না, because you know, like we have to grow fast. সময় একবার চলে গেলে we can't get it back. So we started growing, and then IFC funding reach করলো, আমরা grow করলাম, the business grew, আমরা product আরো কিছু development করলাম, and then compliance related issues আসা start হলো, যেগুলো আমাদেরকে আমাদের product adopt করতে হলো। ওই সময়ে PSA reached out to us in two different ways. So PSA আরেকটা investor. Yeah. And the interesting part is that's how you get from one to the other, right? IFC's সাথে PSA jointly Bay Terminal-এ invest করছে। Bay Terminal কি? Bay Terminal হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর, যেটা সৃষ্টি হচ্ছে, তৈরি করতেছে এখন। I think it's somewhere around, as far as I understand, এটা মনে হয় 8 কিলোমিটার লম্বা বন্দর হবে। Wow, এটা কি seaport? Seaport, আর কোথায় হচ্ছে? এটা হচ্ছে চিটাঙে। সো চিটাঙে এয়ারপোর্টের পরেই ওই রোডটা যেটা আছে ওইটার পাশেই হবে এটা। সো এইটা বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট, বাংলাদেশ ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট রিজনাল হাব ফর কন্টেনার মুভিং, কারণ আমাদের সারাউন্ডিং ইন্ডিয়ান রিজনে এটা সবসময় চিপার হবে বাংলাদেশের থ্রুতে প্রোডাক্ট যদি তারা ইম্পোর্ট করে, অ্যাজ ইন ইট কামস টু বাংলাদেশ পোর্ট, অ্যান্ড দেন সেখান থেকে বাই রেলওয়ে হোক, ট্রাক হোক, হোয়াটএভার হোক, ইন্ডিয়ান সারাউন্ডিং স্টেটগুলোতে প্রোডাক্ট পাঠানো ইজিয়ার এবং চিপার। সো বে টার্মিনাল নিয়ে অনেক বছর ধরে আলাপ হচ্ছিল। PSA did the survey. IFC invested with PSA in that survey so that they can invest in Bay Terminal. মানে এটা আমি বিশালতাটা অনেক পরে বুঝছি। সো PSA on the other hand, PSA হচ্ছে আপনার তারা ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট অপারেটর্স। আচ্ছা। সো PSA is a Singapore গভর্নমেন্টের সভারেন ফান্ড হচ্ছে Temasek ফান্ড। Temasek owns Singapore Airlines and also PSA. And সিঙ্গাপুরের এই যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স বা এরা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানির মতো কাজ করে। সো তারা পোর্ট অথরিটিকে সেপারেট করে কোম্পানিকে সেপারেট করে ফেলছে, অ্যান্ড দ্যাট কোম্পানি ওয়েন্ট অন ডুইং বিজনেস। যেহেতু তারা পোর্ট অপারেট করে, তারা অনেক জায়গায় যেতে পারে। PSA রিয়েলাইজ করছে যে ওরা ঘাটের মালিক, নৌকার মালিক না হতে পারে, বাট ওরা ঘাটের মালিক। যেহেতু ঘাটের মালিক, দে হ্যাভ বেটার কন্ট্রোল, এবং তারা সব ওয়ার্ল্ডের হাবগুলোকে হ্যান্ডেল করে, এক্সেপ্ট ফর দুবাই। সো ওয়ার্ল্ড হাবগুলোকে তারা হ্যান্ডেল করে। সো দে আর এক্সটেন্ডিং দেয়ার সার্ভিস টু দেয়ার কাস্টমার্স, যে I'll give you a full solution of your global supply chain from point A to point B. Now, trucking is a very important factor there. So ওরা আবার সিঙ্গাপুরের হলিও একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে ইনভেস্ট করছে টুয়াইস, অ্যান্ড এরকম আরও কয়েকটা জায়গায় ইনভেস্ট করছে যারা ট্রান্সপোর্টেশন রিলেটেড কাজ করে। And when they were looking for a partner in Bangladesh, they think in a long-term way. So they decided, okay, Truck Lagbe would be the right choice for them. And we find them really well because it's just not about partnership with companies like PSA, but it is also about যে এখান থেকে ব্যবসা আসবে, that's the whole idea. যে যখন পোর্টটা হবে তখন ইভেনচুয়ালি আমরা এখান থেকে ব্যবসা করব। So IFC-টা করার পরে we thought like, okay, IFC, very good. IFC is very focused on tax compliance, VAT compliance, and environmental compliance. এগুলোর ব্যাপারে খুব ফোকাস। And when আমরা বললাম যে IFC-টা পার করছি, PSA-টা তেমন কি হবে? And was I wrong? মানে PSA due diligence was ruthless. মানে they went to voucher level. একদম ভাউচার পর্যন্ত যে ওখানে সইকে করছে সেটা পর্যন্ত তারা looked into it. So এটা আমরা শুরু থেকেই we were very কি বলে, আমরা কাগজে কলমের ইয়েগুলার পরিপাটি এবং স্ট্রাকচার্ড ওয়েতে করার চেষ্টা করছি। সো বাট ইট টুক আ লং টাইম, কারণ আমরা তো এমন একটা ইন্ডাস্ট্রিতে যেখানে এখন পর্যন্ত ডিজিটাল পেমেন্টও ঠিক মতো ঢুকেনি। সো ইউ হ্যাভ আ লট অফ ক্যাশ ট্রানজাকশন গোয়িং অন, রাইট, and it's very difficult for any investor to verify a cash transaction. Very difficult. So in fact, of the due diligence সময় we had to develop process যেখানে
ইভেন ক্যাশ ট্রানজ্যাকশন হইলেও যাতে অডিট ট্রেল থাকে, সো উই হ্যাভ টু ডেভেলপ দিস এজ আ প্রোডাক্ট। সো ওইটা আমরা ওই সময় করলাম। They made like 3 visits in the whole due diligence process. Online meetings তো continuously চলছে, and then when they agreed term sheet দিল, তারপর টার্ম শিট দেওয়ার পরেই মেইনলি মেইন ডিউ ডিলিজেন্সটা শুরু হলো। তিনটা ডিফারেন্ট টিম আসলো, এসে চেক করে গেল কন্টিনিউয়াস। এরপর it had to get approval from the group CEO, so I had a chance to actually have a good conversation with the group CEO of PSA. আচ্ছা। and it was awesome. মানে আমরা যখন চিন্তা করি আমরা মনে করি যে কত বড় চিন্তা করলাম এরকম, and then you talk to these guys and they think globally and you hear their strategies and you're like, okay, it's different level. So thank you so much for also giving us that level of detail, because আমাদের শোতে I know there are a lot of aspiring entrepreneurs, future udyoktas, and আপনি যে এই কালারটা দিলেন যে কিভাবে আদৌ এই জিনিসটা হয়, কতগুলো স্টেপ আছে, কত কিছু বিবেচনা করতে হয় একজন ইনভেস্টরকে নেওয়ার আগে, এই সব কিছু আই এম শিওর ইজ এডুকেশনাল ফর আ লট অফ পিপল হু আর লিসনিং, ইনক্লুডিং মাইসেলফ। আই হ্যাড আ লট অফ ফান. I have a couple more questions to go through, so I'll interrupt you a bit. Sure. One question that I like to ask is, please go ahead. You mentioned অনেকগুলো বইয়ের থেকে পড়ে আপনি অনেক কিছু শিখেছেন. I thought I heard that. Could you kind of give us some books that you've loved reading and would recommend other people? Oh, yeah. So আমাকে this one is one of my favorite. Hard Thing About Hard Hard Things. Thing About Hard Things. Yeah. There's another one. It's about financing issue. Rich Dad Poor Dad. Rich Dad Poor Dad, yeah. Yeah. যদিও I don't actually trust all the things that he says. মানে কয়েকটা জায়গায় আমার একটু আছে, because ওনার explanation গুলো খুব self-centric. Yeah. It's all about you, Yeah. not about the society. So ওই জায়গায় যে হয়তো আমার সাথে একটু কনফ্লিক্ট আছে, but his thought process is clear. Yeah. So এটা I listen to lectures a lot. মানে যে different যেমন স্টিভ জবসের যেটা বললাম, এটা আমার জন্য was such a beautiful thing to hear, যে সিওর কোনো কাজ নাই, সিওর কাজ হচ্ছে ট্যালেন্টেড পিপলদের একসাথে নিয়ে কাজ করা। Do you remember কোথায় বলছিল এটা, what the lecture was? I'll try and find it তাহলে। I can't recall exactly, but আমি যদি পাই I'll give it to you. Okay. যে ও অ্যাকচুয়ালি ট্যালেন্টেড পিপলদেরকে একসাথে ওরা কাজ করতে পারে না দেখে the CEO's main role is ওই ট্যালেন্টেড পিপলদের সমন্বয় করে কাজ করা। Yeah. And I visit every day and I love it. Yeah, he's absolutely so true. So আরেকটা বইয়ের কথা আমার মাথায় ঠিক আসতেছে না. It's about I think it's Peter Thiel 0 to 1. 0 to 1. Yeah. এটা অনেক recommended হয়. I really like that book as well. Yeah. Laser focus রাখার জন্য. 100%. I also wanted to ask you, given আপনার extensive একটা experience ছিল before starting the startup, আপনার অনেকগুলো স্কিলস, সেটা সফট হোক, হার্ড স্কিলস হোক, অনেক কিছু ডেভেলপ হয়েছিল। ফর ইয়াং পিপল টুডে আই এম শিওর আপনাকেও অনেকজন অ্যাডভাইসের জন্য আসে আপনার কাছে। আপনি কোন স্কিলগুলো তাকে রেকমেন্ড করেন যে তুমি এই স্কিলগুলো গড়ো, তারপরে নিজের ব্যবসাটা গড়ার চিন্তা করো বা উদ্যোগ নেওয়া নিয়ে আগাও? বেসিক জিনিসগুলো না লাগে, যেমন you need to know accounting, you need to know cash flow. মানে এটা হচ্ছে এটা পিওর বেসিক্স যে কোনো ব্যবসায়। হ্যাঁ, যেমন বাংলাদেশে অনেক ধনকুব আছে, ধনকুব বলতে মানে দে আর ভেরি রিচ পিপল, ওনারা লিটারেট না, মানে আমরা যেভাবে শিক্ষা বুঝি ওনারা ওইভাবে শিক্ষিত না, ওনারা আমার পাশ বিয়ে পাশ না। এবং I'm not going to say name, but there is this entrepreneur যার নাম সবাই জানে, যিনি 20 পর্যন্ত কাউন্ট করে। 20 বলে, আগে 20 হিসাব ছিল, 1 20, 2 20, 1 20 means 120, 2 20 is 220, so 100 টাকাকে 100 বলে না, বলে 5 20. So that's how he understands it, but he understands cash flow. এখন you can have a really big company
with a lot of funding, but if you have a cash flow mismanagement, it will die. বাংলাদেশ না, পৃথিবীর মেজরিটি ব্যবসা ক্যাশ ফ্লো হ্যান্ডেল করতে পারে না দেখে মারা যায়, মানে ক্যাশ ফ্লো প্রপারলি হ্যান্ডেল করতে পারে না। প্রচুর লাভ হয় প্রোডাক্ট বিক্রি করলে, প্রচুর হয়, কিন্তু প্রোডাক্ট বিক্রি করছে, দেন কাস্টমারের টাকা দিতে 90 দিন লাগতেছে, ওর মধ্যেই ও শেষ, যে স্যালারি দিতে পারতেছে না, ক্যাশ ফ্লো বুঝে না। ক্যাশ ফ্লো বুঝতেই হবে, মানে বেসিক লেভেল হইলেও ক্যাশ ফ্লো বুঝতে হবে, বেসিক অ্যাকাউন্টিং বুঝতে হবে। দ্যাটস ওয়ান স্কিল ইউ ডেফিনেটলি নিড। যদি ফাউন্ডার, আমি সাজেস্ট করি সবাইকে যে কোথাও না কোথাও কাজ করার জন্য, স্পেশালি অন্য আরেকটা আর্লি স্টেজ ফাউন্ডারের সাথে কাজ করতে পারলে বেস্ট। আর্লি স্টেজে কোনো একটা কোম্পানিতে কম বেতনে ঢুকতে পারলেও যেই শিক্ষা সে পাবে এইটা সে আর কোথাও পাবে না, কারণ সে সব শিখবে, সব দেখবে। একটা লোক ধূপ করে চাকরি ছেড়ে দিতে চলে গেছে, দ্য কোম্পানি ফল ইনটু ট্রাবল, এটাও সে রিয়েলাইজ করবে, এটাও দেখবে। এই এক্সপিরিয়েন্স তো কোনো বইয়ে পাবে না। ওই জায়গায় কীভাবে ফাউন্ডার ট্যাকেল করলো, কি করলো, অথবা হঠাৎ করে কোম্পানি বড় হয়ে গেছে, অনেক লোক আসছে, অ্যান্ড দ্য হোল কালচার গট ডাইলিউটেড, নাও হোয়াট হ্যাপেন নাও। এই জিনিসগুলো কোনো দিনই বই টইতে পাবে না। এগুলো ওই আর্লি স্টেজ কোনো ইন্ডাস্ট্রিতে ঢুকলে, ইট ক্যান বি এনিবডি, যে কারোর ইয়াতে যে জয়েন করলেই শিখতে পারবে। সো ওইটা শিক্ষাটা নেওয়া দরকার বিফোর দে স্টার্ট সামথিং। আরেকটা প্রবলেম আমি যেটা ফেস করেছিলাম সেটা হচ্ছে যা বই পড়তাম সেগুলো সব সিলিকন ভ্যালি পার্সপেক্টিভে ইউজুয়ালি লেখা হইতো, এবং লোকাল কনটেক্সটটা অনেক সময় মিসিং ছিল। সো ওই গ্যাপটা অনেক সময় রিয়েলাইজ করতে এক্সপিরিয়েন্সের কোনো অল্টারনেটিভ নাই, ইউ হ্যাভ টু কাইন্ড অফ বি দেয়ার ফার্স্ট হ্যান্ড। আমার মানে আমি মেন্টর হিসাবে I talk to a lot of people, and one of my mentor is Ilyas, and I only ask him one question, যতবার দেখা হয় বা যতবারই দেখা হয়েছে so far, সেটা হচ্ছে, ইলিয়াস, just share your mistakes with me. তোমার সাকসেস আমি দেখছি, আমি জানি, শুধু শেয়ার করো, মিস্টেক্স তো কোথাও বলবো না, শেয়ার ইয়োর মিস্টেক্স উইথ মি। কি তুমি নতুন করে করতে হলে কি, কোনটা করতে কোন জিনিসগুলো মিস্টেক হয়েছে, কারণ পাঠা raised a lot of money, right? সো আমি যদি, যেমন আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা, আমাকে প্রায় 1.5 কোটি টাকা লাগছে আমার ওই ভুলটা শিখতে, নিজের জীবনের ব্যবসায়িক ইয়াতে এক্সপোর্ট করার জন্য আমার 1.5 কোটি টাকা আমি পাই নাই। সো দ্যাট মিস্টেক, ওই শিক্ষাটা আমার 1.5 কোটি টাকা কস্ট করছে। সো দ্য ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড আ মিস্টেক ইজ পিপল হু মেড অ্যান্ড লস্ট আ লট অফ মানি। সো ওয়েন আই আস্ক ইলিয়াস অ্যাবাউট দিস, বা অন্য যাদের সাথে দেখা হয়েছে, সবসময় ফাউন্ডার থেকে জিজ্ঞেস করি, ভাই আমার সাকসেসের দরকার নেই, মিস্টেকগুলো বলো, সো দ্যাট আই ডোন্ট মেক দ্য সেম মিস্টেক অ্যান্ড লুজ মাইন্ড। সো ও আমাকে এত ভালো ভালো পয়েন্টার্স দিছে, এই জিনিসটা মানুষ করতে পারে না বলতে কি, সবার একটা ধারণা থাকে, ও আচ্ছা এটা ওরা করছিল, ওরা ফেল করছে, বাট আমি তো অসাধারণ, আমি পারবো। সো এই কারণে পিপল দেখবো যে একই মিস্টেকের মধ্যে সেও যায় পড়ে, রাইট? সো এই লার্নিংটা আর একটু বয়স হইলে মানুষের মধ্যে আসে, যে ওকে আরেকজন ট্রাই করছে, ও পারে নাই, ওই কারণে পারে নাই, সো আমার এটা ট্রাই করার দরকার নাই, আমি ওর রেজাল্টটা তো পেয়েই গেলাম, রাইট? সো এইটা আই থিঙ্ক ফর দ্য ইয়ং পিপল, যদি কেউ করে, অন্যের ভুল থেকে শেখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি যে অন্যের ভুল কী করছে এটা জানো, ওরে জিজ্ঞেস করো, ওই বলে দিবে, ও যে বলে দিবে, ও এটা শেখার জন্য অনেক টাকা খরচ করতে হয়েছে। Learn from their mistake is cheaper. Yeah, thank you so much for joining this show and giving us your precious time and insights. I hope and look forward to a round 2, and I look forward to catching up on all the amazing things that you guys are up to. Thank you. Thank you so much. Thank you so much for inviting me.